আসসালামু আলাইকুম। টার্গেট যাদের 47 বিসিএস রিটেন অর্থাৎ 47তম বিসিএস লিখিত পরীক্ষা যারা দিতে যাচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটি। আজ কথা হবে ইংরেজি প্রস্তুতি নিয়ে, অর্থাৎ 200 নম্বরের ইংলিশ প্রিপারেশন আপনি কিভাবে নেবেন তার একটা কমপ্লিট রোডম্যাপ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমরা যে 47তম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সটি শুরু করলাম তার আজ প্রথম ক্লাস বা ওরিয়েন্টেশন ক্লাস ধরতে পারেন। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা জানতে পারবো আগামী ক্লাসগুলো কিভাবে হবে। শুধু তাই না, আজ আমরা অনেক কিছুই শিখবো, তবে এটা নির্ভর করে আপনার মনোযোগ কতটুকু তার উপর, আপনি পুরো সময় জুড়ে ভিডিওটি বা আমার ক্লাসটি দেখছেন কিনা তার উপর। প্রথমে আমরা আমাদের প্রথম ক্লাসের প্রথম যে বিষয়টি কথা বলবো সেটি হলো, আপনারা জানেন যে বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে 200 নম্বর থাকে, 200 মার্কস, অনেক, তাই না? এই 200 মার্কসের জন্যই অনেকে ক্যাডার হচ্ছে, আবার এই 200 মার্কস অনেকের জন্য একটা বিপদ, অনেকের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। এটার জন্যই অনেকে ক্যাডার হতে পারে না, এটাই কিন্তু বাস্তব। সো এই 200 মার্কস যদি আমরা ভাগ করি, পেপার 1-এ 100 মার্কস এবং পেপার 2-তে 100 মার্কস, যদিও পরীক্ষা একসাথে আপনি দিচ্ছেন, বাট এখানে পেপার 1 পেপার 2 দুই পেপার মিলে 200 মার্কস। সো প্রথমে আমরা জেনে নেই পেপার 1 100 মার্কস যেভাবে প্রস্তুতি নিব। বিসিএস লিখিত পরীক্ষায় ইংরেজি অংশে মোট 200 নম্বর, পেপার 1 100 মার্কস, পেপার 2 100 মার্কস। প্রথম পর্বে আমরা জেনে নিব পেপার 1 বা প্রথম পত্রের 100 নম্বরের প্রস্তুতি আমরা যেভাবে নিব। সো পেপার 1-এ কি কি থাকে সেটা আমরা একটু জানি। প্রথমত রিডিং কম্প্রিহেনশন, অর্থাৎ একটা প্যাসেজ দেয়া থাকতেছে এবং এখানে চ্যালেঞ্জিং বিষয়টা হলো প্যাসেজটা লং, বড় প্যাসেজ। এটা যে আপনি পড়তে পারবেন না তা না, মানে পড়ার সময় এত পাওয়া যায় না। সুতরাং এক নজর দেখেই উত্তর করতে হয়। কিভাবে আমরা এক নজর দেখে উত্তর করব সেটা আমাকে জানতে হবে। তার উপর আরেকটি চ্যালেঞ্জ হলো, এখানে যে শব্দগুলো বা ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়, অনেক ওয়ার্ড আপনার কাছে আমার কাছে আননোন মনে হতে পারে, যেগুলোর মিনিং আমি জানি না, এমন হতেই পারে। তখন আপনি এই চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে, এটা নিয়ে আমরা কথা বলবো। সো রিডিং কম্প্রিহেনশন থেকে আমরা যদি বলি অ্যাভারেজ মার্কস হচ্ছে 50 মার্কস। কেন আমি বলবো? কারণ এইখানে থিমেটিক কোশ্চেন্স থাকতেছে। প্রথমে থিমেটিক কোশ্চেন্সে কি থাকতেছে, এখানে দেখা যাচ্ছে যে 10টা শর্ট কোশ্চেন্স দেওয়া আছে, প্রতিটার উত্তরের জন্য 3 নম্বর করে, 3 10 30। সো থিমেটিক কোশ্চেন্সে 30 মার্কস। এবার এই প্যাসেজটা পড়ে আপনি কতটুকু বুঝলেন তার উপর ভিত্তি করে আপনাকে একটা সামারি লিখতে হবে। তাহলে পেপার 1-এ রিডিং কম্প্রিহেনশনে 50 মার্কস। আমরা যদি এটাকে ব্যাখ্যা করে বলি, তাহলে এখানে দেখা যাচ্ছে প্রথমে থিমেটিক কোশ্চেন্স থাকবে 10টা, প্রতিটির উত্তরের জন্য 3 নম্বর করে বরাদ্দ, এখানে 30 মার্কস। এবং এই প্যাসেজটা পড়ে আমরা কতটুকু বুঝলাম সেটার একটা যাচাই করার জন্য আমাদের এখানে একটা প্রশ্ন থাকে, সামারি রাইটিং। সেই সামারি রাইটিংয়ে হচ্ছে 20 মার্কস। আবার সামারিটা মাঝে মাঝে এমনও হয়, সামারির সাথে আপনাকে 2টা জিনিস যোগ করতে বলে। প্রশ্নটা আসে ভাবে, রাইট আ সামারি। আমরা যদি বলি উইদিন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে, মানে 100 শব্দের বেশি যেন না হয়, যত কম হয় তত ভালো। এর সাথে আরো 2টা জিনিস যোগ করে দেয় প্রায়। একটা হলো সামারি একটা টাইটেল দিতে বলে। টাইটেল কি হতে পারে? আবার ওখানে বলা হয় অ্যাড ইওর কমেন্ট, মানে আপনার একটা মন্তব্য জুড়ে দিতে বলে। তার মানে সামারি সাথে টাইটেল লেখা, আবার নিজের কমেন্ট যুক্ত করা। এগুলো আমরা কিভাবে করব আমরা শিখব। তাহলে রিডিং কম্প্রিহেনশনে 50 মার্কসের, থিমেটিক কোশ্চেন্সে 30, সামারি রাইটিংয়ে 20 মার্কস। আচ্ছা, এবার আসেন লেটার টু এডিটর, বা আমরা আরো সহজ করে যদি বলি, আমি বলতে পারি যে এক ধরনের এটা ফিচার রাইটিং। মানে আপনার পরীক্ষায় যে প্যাসেজটি আসবে সেই প্যাসেজের সাথে রিলেভেন্ট বা মিল রেখে একটা টপিক দেওয়া হবে। আপনাকে বলা হবে এই টপিকের উপর আপনি একটা ফিচার লিখবেন এবং সেটা যেন পত্রিকায় প্রকাশ করা হয়, এজন্য আপনি পত্রিকার সম্পাদকের কাছে একটা চিঠি লিখবেন। এখানে 2টা পার্ট, সম্পাদকের কাছে একটা চিঠি, আর একটা হলো আপনার লেখা যেটি পত্রিকায় প্রকাশ হবে। এই 2 পার্ট নিয়েই হচ্ছে আমাদের লেটার টু এডিটর।
এই অংশে থাকছে 20 মার্কস। এবার আমরা যে প্যাসেজটা পড়বো সেখানকার ওয়ার্ড, সেন্টেন্স, ফ্রেজ এগুলো ব্যবহার করে গ্রামার অংশ থাকবে একটা, সেই গ্রামার অংশে থাকছে আপনার 30 মার্কস। তাহলে দেখতেই পাচ্ছেন, যদি আমি যোগ করতে ভুল না করি তাহলে মোট কত আসতেছে এখানে, এই যে এই 50 তো ইজ ইকুয়াল 30 প্লাস 20, তার মানে 50, 70, 100। সো পেপার 1 এ 100 মার্কস। তাহলে পিএসসির নির্দেশনা অনুযায়ী যদি আমরা বলি, পেপার 1 এ 100 মার্কসে থিমেটিক কোশ্চেন্সে 30, সামার রাইটিং এ 20, লেটার টু এডিটর বা ফিচার রাইটিং এ 20, গ্রামার পার্টে 30 মার্কস। এখন আমাকে জানতে হবে আমরা এই 100 মার্কস দখলে আনবো কিভাবে, প্রস্তুতি নিব কিভাবে, সেটা আমরা অবশ্যই জানবো। তার আগে আমরা একটু জেনে নেই পেপার 2 সেকেন্ড পেপারেও 100 মার্কস। সেখানে কি থাকতেছে? সেখানে থাকতেছে বেসিক্যালি 3টা আইটেম। একটা হলো আপনার ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, বাংলা একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, আপনাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, সেখানে 25 মার্কস। ওকে, আবার আসেন একই রকম ভাবে ট্রান্সলেশন ই টু বি, ইংরেজি থেকে বাংলা, সেখানে থাকতেছে 25 মার্কস। আমরা অনুবাদ কিভাবে করব জানবো, আগে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা জেনে নিই। এবার আসেন এসে রাইটিং, একটা এসে লিখতে বলা হবে, রচনা। এসে রাইটিং এ মূলত 50 মার্কস। তবে এটা আমরা দেখতেছি এমনও এসে আসতেছে যে আপনাকে 2টা এসে লিখতে হবে। যদি 2টা এসে হয়, যদি একটা এসে হয়, এসে যদি আপনাকে একটা লিখতে বলে নর্মালি সেটা হচ্ছে 1000 ওয়ার্ডস, 1000 শব্দের মধ্যে, সেখানে সরাসরি 50 মার্কস। আর যদি এসে আসে 2টা, 2 এসেস, 2টা এসে লিখতে বললে সেখানে প্রত্যেকটা এসে হচ্ছে 500 ওয়ার্ড, 2টা মিলে 1000 ওয়ার্ড, তখন মার্কসটা হচ্ছে 25 প্লাস 25 ইজ ইকুয়াল 50। অর্থাৎ এসেতে 50 মার্কস থাকবে, সেটা একটা এসে দিয়ে কিংবা 2টা এসে দিয়ে। তবে এটা ভালো, যদি একটা এসে আসে পরীক্ষায়, মানে একটা এসে লিখতে বলে, তাহলে আপনাদের জন্য সুবিধা। বাট যখন এসে লিখতে বলে 2টা, এটা একটা বাড়তি পেইন, কারণ 2টা এসের জন্য আপনাকে 2টা থিম দাঁড় করাতে হয়। কিছু করার নেই, আসলে তো আপনাকে প্রস্তুতি নিতেই হবে। সো এই হচ্ছে পেপার 1, পেপার 2, 2টা পেপার মিলে 200 মার্কস। এখন আমরা প্রাথমিকভাবে প্রথম পর্বে জানবো যে আমরা এই 2টা পর্বের প্রস্তুতিটা কিভাবে নিব, আমি আমার ব্যাচে কিভাবে শেখাবো কিংবা আপনি নিজে কিভাবে পড়বেন, সেটা নিয়ে আমরা কথা বলবো। এখানে একটা বিষয় জানিয়ে রাখি, যারা আমার প্রাইভেট ব্যাচে যুক্ত আছেন তাদেরকে বলবো, ভাই আপনাদের এই মুহূর্তে ইংলিশ নিয়ে পেন নেওয়ার দরকার নেই। বেটার আপনারা বাংলা, ম্যাথ, জিকে, সায়েন্স এগুলোর উপর বা আপনার সাবজেক্ট সেগুলোর উপর আপনারা গুরুত্ব দেন। ইংলিশের জন্য যা যতটুকু দরকার, সত্যি বলতে আমাদের তো একটা রীতি যে টিচাররা যাই পড়াক না কেন আমাদেরকে আলাদা করে নিজেদের প্রস্তুতি নিতে হয়, এটাই বাস্তব। কিন্তু আমি একটু বলতে চাই, আমার কোর্সে যারা যুক্ত হয়েছেন তারা ইংলিশটা আমার উপর রাখেন, আমি যেভাবে করাতে চাই সেভাবেই করেন, দেখবেন আপনার অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এটার জন্য আপনাকে আলাদা করে সময় দেওয়ার দরকার নেই, আপনার অন্য সাবজেক্টে ফোকাস করেন। সো পেপার 1 100 মার্কসের জন্য আমরা প্রস্তুতি যেভাবে নিব, রিডিং কম্প্রিহেনশন দিয়ে যদি আমি শুরু করি, রিডিং কম্প্রিহেনশনের উপর আমাদের তো ক্লাস থাকবেই, কমপক্ষে আমরা 5টা ক্লাস করব। তো রিডিং কম্প্রিহেনশনের ক্ষেত্রে যেটা হয়, আমাদের রিডিং স্কিল ইমপ্রুভ করতে হয়। সত্যি বলতে এই মুহূর্তে রিডিং স্কিল ইমপ্রুভ করে তারপর বিসিএস লিখিত পরীক্ষার জন্য বসবেন, এই সময় আপনার আছে? আমার মনে হয় নাই। পরীক্ষা যদি নভেম্বরে হয়, আপনি কবে স্কিল ইমপ্রুভ করবেন আর কবে আপনি পরীক্ষা দিবেন? সময় নেই। সুতরাং এখন একটাই ভরসা, স্ট্র্যাটেজি, কৌশল জানলে সব ঠিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা প্যাসেজ আপনার পরীক্ষা আসলো, প্যাসেজটার বেশিরভাগ শব্দই আপনি জানতেছেন না, ভাই আপনার সব ওয়ার্ড জানতে হবে কেন? আপনার দায়িত্ব হলো পুরো প্যাসেজটা এক ঝলক পড়ার পর আপনি যেন চোখ বন্ধ করে অনুমান করতে পারেন আসলে কাহিনীটা কি নিয়ে লেখা। থিম, দ্যাট ইজ কল্ড থিম। এই থিমটা আপনি ধরবেন। আপনি নিশ্চিত থাকেন, ওভারশিওর থাকেন, প্যাসেজ যত কঠিন হোক না কেন আপনি পড়ে অন্তত থিমটা বুঝতে পারবেন। এবার এই থিমের উপর বেস করে আপনি কোশ্চেনগুলোর উত্তর করবেন।
আর যাকে বলা হয় থিমেটিক কোশ্চেন। এটা হলো থিমেটিক কোশ্চেন উত্তর করার প্রথম কৌশল। আপনি যদি পুরো প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড, এর মিনিং কি, কোন পার্ট অফ স্পিচ, গ্রামাটিক্যাল কি আছে, এগুলো যদি খুঁজতে যান ভাই, আপনি ওই পরীক্ষার 4 ঘন্টা 3 ঘন্টা আপনার চলে যাবে প্যাসেজ পড়তেই। এটা সুযোগ নেই, প্রয়োজন নেই। জাস্ট আমাদের কাজ হলো আমরা যেন স্ক্যানারের মতো লাইক একবার পড়বো, পড়ে যা বুঝবো সেই থিমের আলোকে আমরা লিখবো। তবে প্যাসেজ পড়ার আগে আমরা আগে থিমেটিক কোশ্চেনগুলো পড়ে নেব। আপনি যখন প্রশ্নগুলো আগে পড়ে তারপর প্যাসেজটা পড়তে যাবেন, তখন কিন্তু আপনার ক্যাচ করবে যে আমি তো এই প্রশ্নটা পড়েছি, তার মানে এই সেন্টেন্সে তো আমি এই প্রশ্নের সম্ভাব্য উত্তর পাচ্ছি। ওটা আপনি পেন্সিল দিয়ে মার্ক করতে পারবেন, পরে প্যারাফ্রেজিং করে লিখবেন। প্যারাফ্রেজিং কি এটা আমি বুঝাবো। তাহলে আমাদের যেটা বুঝলাম যে রিডিং স্কিল ইমপ্রুভ করার মতো এখন সময় নেই, এখন শুধু আমাদেরকে 4 থেকে 5টা প্যাসেজ অনুশীলন করতে হবে, প্যারাফ্রেজিং কৌশলটা শিখতে হবে, যেটা আমি করাবো। বলেছি তো আজকে ক্লাস না, আজ হচ্ছে আমরা কি করব কি পড়বো একটা জানি নেব, ওভারঅল আইডিয়া। এবার আসেন প্যাসেজের পরে যেটা দরকার, থিমেটিক কোশ্চেন্স এর পরে যেটা দরকার সেটা হলো সামারি রাইটিং। সামারি লিখতে হবে। সামারিতে কত নাম্বার? 20 মার্কস। আপনি কিন্তু চাইলে আজকে যে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন, আপনি আজকেই সামারি শিখতে পারেন। শেখাবো, আজকেই সামারি শিখবেন, মাত্র 4টা বাক্যে আপনি যে কোনো প্যাসেজের সামারি লিখতে পারবেন। চলেন আমরা শিখে আসি, এটা আগে শিখি, তারপর আমি গ্রামারে যাই। আজকের ক্লাসটা হচ্ছে আপনাদেরকে সাহস জোগানোর ক্লাস। আজকের ক্লাসে সিলেবাস শেষ হবে না, আজকের ক্লাসে আপনারা যথেষ্ট সাহস পাবেন। আমার বিশ্বাস সেই সাহস দিয়ে আপনাদের অর্ধেক প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটা ছোট করে প্যাসেজ নিয়েছি, কারণ বড় প্যাসেজ আজকের ক্লাসে বোঝানোর মতো সময় আমি পাবো না। এখানে কি আছে দেখেন, আপনাদের লেখাগুলো একটু বুঝতে কষ্ট হচ্ছে আমি জানি, কারণ আমার স্ক্রিনে আসলে এর থেকে যদি বড় লেখা আমি লিখতে যাই সেক্ষেত্রে আমাকে মানে আমি হয়তো বা দেখাতে পারবো না একটা স্ক্রিনে। আমরা এটা সামারি লিখব। তো আমরা এক নজর দেখে নিই কি আছে এখানে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ আ কর্নারস্টোন। আমি কর্নারস্টোন মানে হচ্ছে ফাউন্ডেশন, এটার মিনিং আমি জানি না, ধরেন আপনিও জানেন না, ওকে, জানার দরকার নেই, বাকিটুক পড়েন। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তো আপনি ভাই বোঝেন তাই না? রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন। আচ্ছা, অবকাঠামোগত উন্নয়ন হলো একটা কর্নারস্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট ফর এনি কান্ট্রি। এই বাক্যটা পড়েই বোঝা যায় যে কোনো দেশের জাতীয় উন্নয়নের একটা কর্নারস্টোন, তার মানে কি মূল বিষয় বা ভিত্তি এমন কিছু বোঝাচ্ছে। কে? অবকাঠামোগত উন্নয়ন। মানে আপনি দেশের জাতীয় উন্নয়ন করতে চাইলে আপনাকে অবকাঠামোগত উন্নয়ন করতে হবে, এমন একটা কিছু বোঝাচ্ছে। এই প্রথম বাক্যটা থেকেই তো বোঝা যাচ্ছে যে এই প্যাসেজটা কি নিয়ে লেখা হতে পারে। নিঃসন্দেহে এই প্যাসেজটা লেখা হয়েছে অন দ্য ইম্পর্টেন্স অর সিগনিফিকেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব নিয়ে নিশ্চয় বলছে। এই প্রথম বাক্য পড়ে আপনি অনুমান করে নেবেন, সেই অ্যাজাম্পশন বা অনুমান থেকেই কিন্তু আপনি অনেক ওয়ার্ডের মিনিং না জানলেও ধরে নিতে পারবেন যে এটা হয়তো বোঝাচ্ছে। এটাই স্ট্র্যাটেজি। তারপরে কি বলছে? It encompasses the construction and maintenance of critical physical and organizational structures and facilities. Modern transportation network, including roads, railways, airports, ports, enable efficient logistics and distribution channels, reducing transportation costs and improving market access. মানে এখান থেকে যেটা বুঝলাম, আধুনিক যোগাযোগ ব্যবস্থা যেমন ধরেন রাস্তাঘাট, রেলওয়ে, বিমানবন্দর, অন্যান্য বন্দর, অন্যান্য যে ডিস্ট্রিবিউশন চ্যানেলগুলো আছে, এগুলো কি করতেছে? আমাদের মার্কেট অ্যাক্সেসকে ইমপ্রুভ করতেছে এবং আমাদের যাতায়াত যে খরচ সেটা কমাচ্ছে। তারপর কি বলছে? দিস নট অনলি এনকারেজ ডোমেস্টিক ট্রেড বাট অলসো অ্যাট্রাক্ট ফরেন ইনভেস্টমেন্ট বাই প্রোভাইডিং রিলায়েবল অ্যান্ড এফিশিয়েন্ট মেন্স অফ ট্রান্সপোর্টিং গুডস অ্যান্ড র ম্যাটেরিয়ালস। মানে বোঝাচ্ছে যে অবকাঠামোগত উন্নয়নের ফলে যে দেশের ভেতরে ব্যবসা বাণিজ্যের সম্প্রসার হচ্ছে শুধু তা না, বরং অবকাঠামোগত উন্নয়নের ফলে আপনি সেটা ধরতে পারছেন যে বিদেশি বিনিয়োগকারী যারা তারা আকৃষ্ট হচ্ছে, তারা ভাবতেছে যে না, ওই দেশের যেহেতু রাস্তাঘাট, সড়ক পথ বা অন্যান্য বন্দর বা অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন, সুতরাং ওখানে ব্যবসা বাণিজ্য করলে আমার বেশি হ্যাসেল হবে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে এটা। আচ্ছা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাকস সিগনিফিকেন্টলি টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি লাইফ ফর সিটিজেন্স। মানে অবকাঠামোগত উন্নয়ন হলে মানুষের নাগরিকের জীবন মানের উন্নয়ন হয়। তারপর ইমপ্রুভ রোড নেটওয়ার্কস অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, কানেক্ট রুরাল কমিউনিটিস। আপনি শুধু কান দিয়ে একবার শুনে যান তাহলেই হবে। টু আরবান সেন্টার্স, আরও কি করে? শহরের সাথে নগরের কানেকশন করে দেয়। রিডিউসিং আইসোলেশন অ্যান্ড এনেবলিং অ্যাক্সেস টু বেটার হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটিস। শিক্ষা, স্বাস্থ্যের সুযোগ সুবিধাগুলো বাড়ায় দেয়।
এগুলো হচ্ছে অবকাঠামোগত উন্নয়নের সুযোগ সুবিধা, অ্যাডভান্টেজেস। হাউএভার, তবে ডিসপাইট ইটস নিউমেরাস বেনিফিটস, অসংখ্য সুবিধার থাকা সত্ত্বেও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কেমন চ্যালেঞ্জ? যেমন ফান্ডিং কনস্ট্যান্ট, মানে আর্থিক কিছু সংকট, সীমাবদ্ধতা, তারপর প্ল্যানিং এর অভাব আছে, তারপর ব্যুরোক্র্যাটিক কিছু অদক্ষতা, আমলাতান্ত্রিক জটিলতা, অদক্ষতার ব্যাপার আছে, পরিবেশগত উদ্বেগের বিষয় আছে, এরকম কিছু চ্যালেঞ্জ আছে। অ্যাড্রেসিং দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে দরকার হচ্ছে ইফেক্টিভ গভর্নেন্স দরকার, তারপর ট্রান্সপারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিস দরকার, ইনোভেটিভ ফাইন্যান্সিং মেকানিজম দরকার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি দরকার। এগুলো হচ্ছে এমনভাবে করতে হবে অবকাঠামোগত উন্নয়ন, সেটা যেন এনভায়রনমেন্টের সাথে ব্যালেন্স করে হয়, এরকম কিছু একটা বলছে। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি 2-4টা ওয়ার্ডের মিনিং জানেন তাই ফটফট করে বলে দিলেন, আমি তো জানি না। ভাই বিশ্বাস করেন, আপনি যা জানেন তার থেকে আমি অনেক কম জানি। আমি শুধু অনুমান থেকে পড়লাম, আপনিও তাই করবেন। প্রথম লাইনটা ভালো করে গুরুত্ব দিয়ে বুঝবেন, যাকে বলি টপিক সেন্টেন্স। এটা বোঝার পর, এটা বোঝা মানে আপনি অর্ধেক বুঝে গেছেন। এরপর আপনি স্ক্যানার মেশিন দেখছেন তো না? স্ক্যানারে আমরা কি করি? এটা কাগজ দিলে কি করে? নিমিষে স্ক্যান করে নেয় না? আপনি হলেন স্ক্যানার। আপনার কাজ হলো পুরোটা এক নজর দেখে নেয়া, জাস্ট অনুমান করা কাহিনী কি। এখন যদি আমি এটা মুছে দেই, আমি যদি এটা মুছে দেই, মুছে দিয়ে যদি আপনাকে বলি ভাই আপনি কানে যা শুনছেন কিংবা চোখে যতটুকু দেখছেন ততটুকু থেকে বলেন তো আসলে কাহিনীটা কি ছিল স্ক্রিনে, আপনি বলতে পারবেন না? পারবেন। আমার বিশ্বাস প্রত্যেকেই বলতে পারবেন, প্রত্যেকেই বলতে পারবেন। কি বলতে পারবেন? বলবেন যে ভাই এইখানে একটা দেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়নের কতটা গুরুত্ব সেটা নিয়ে একটা গল্প দেয়া হয়েছে। এখানে বলছে যে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে জাতীয় উন্নয়নের ফাউন্ডেশন বা ভিত্তি। তারপর এখানে বলছে অবকাঠামোগত উন্নয়নের ফলে মার্কেট অ্যাক্সেস বেড়ে যায়, তারপরে কি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার আরো উন্নয়নের ফলে নাগরিকদের জীবন মান উন্নত হয়, স্বাস্থ্য শিক্ষার সুযোগ সুবিধা বেড়ে যায়, দেশীয় ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হয়, বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হয়, এরকম অসংখ্য সুবিধা আছে। তবে এখানে কিছু চ্যালেঞ্জও আছে, যেমন একটা ফান্ডিং ক্রাইসিসের ব্যাপার আছে, পরিকল্পনার অভাব, সেটা একটা চ্যালেঞ্জ থাকে। তারপর যে কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন করতে গেলে পরিবেশের সাথে একটু সাংঘর্ষিক হয়ে যায়। ধরেন আপনি একটা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা করবেন, তো রাস্তা করতে গেলে কি হচ্ছে, সেখানকার গাছপালাগুলো কেটে ফেলতে হচ্ছে। সো যদি আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে চাই তাহলে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। এই হলো কাহিনী, ঠিক কিনা? সুতরাং এভাবে আপনি 4টা বাক্য দিয়ে যে কোনো গল্পের সামারি লিখতে পারেন। চলুন আমি একটু দেখে দেই কিভাবে 4 বাক্যে সামারি লেখা সম্ভব। আমরা এখন দেখব মাত্র 4টা সেন্টেন্সে আপনি যে কোনো প্যাসেজের সামারি লিখতে পারবেন। 4টা সেন্টেন্স কি কি? আমি যদি বলি 4টা সেন্টেন্স, একটা হলো ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, থার্ড সেন্টেন্স এবং ফোর্থ সেন্টেন্স। এই তো 4টা সেন্টেন্সে আমরা কিভাবে যে কোনো প্যাসেজ পড়ে সামারি লিখতে পারি তার একটা কৌশল দেখেন। ফার্স্ট সেন্টেন্স মানে হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি? হোয়াট ইজ টপিক সেন্টেন্স? যদি আমি আরো সহজ করে বলি, এটাকে আপনি বলতে পারি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, অর্থাৎ সূচনা বাক্য। ঠিক আছে? আপনি ফার্স্ট সেন্টেন্সে এমন কিছু লিখবেন যেটা পাঠক কিংবা পরীক্ষক পড়লে মনে করে যে একটা গল্পের সূচনা হচ্ছে। অবশ্যই এটা মাথায় রেখে এমন একটা বাক্য লিখবেন যে বাক্য পড়লে মনে হবে গল্পের সূচনা হচ্ছে, মানে আচমকা গিয়ে একটা জায়গায় পড়ে যাওয়া যাবে না, সূচনা বাক্য হতে হবে। এবার আসেন সেকেন্ড আর থার্ড, এই দুইটা সেন্টেন্স হবে মেইন থিম, মানে গল্পের মেইন থিম। আপনি 2 বাক্যও লিখতে পারেন বা লং সেন্টেন্স হলে আপনি 1 বাক্যও লিখতে পারেন। যেমন আমি একটু আগে যে গল্পটা পড়লাম, এটার মেইন থিম কি? 2টা বিষয়। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অ্যাডভান্টেজগুলো কি কি, আর একটা হলো চ্যালেঞ্জগুলো কি কি। ঠিক করে বলেন তো, ঠিক কিনা? এই গল্প আমরা যে পড়লাম এর মেইন থিম 2টা বিষয়, একটা হলো অবকাঠামোগত উন্নয়নের সুবিধা আর একটা হলো চ্যালেঞ্জগুলো। তার মানে কি আপনি 2টা বাক্যে মেইন থিম লিখে ফেলবেন। এরপরে হচ্ছে কনক্লুশন, 4 নাম্বার বাক্য হচ্ছে কনক্লুশন। বলতে পারেন ভাই এটা কি এসে? আরে ভাই এটা এসে না, এটা এসে না, বাট ফর এনি পিস অফ রাইটিং, যে কোনো ধরনের লেখার জন্য তোমাকে অবশ্যই প্রথম সেন্টেন্সটা সূচনা বাক্য বানাতে হবে, শেষ সেন্টেন্সটা ফিনিশিং সেন্টেন্স হইতে হবে। এখন যদি আমি এক কথায় বলি, সামারি হচ্ছে কাইন্ড অফ বনসাই। বনসাই তো চেনেন,
একটা 50 বছর বয়সী বট গাছ, তার যে বৈশিষ্ট্য, একটা ছোট্ট বনসাইয়ের কি একই বৈশিষ্ট্য না? একই। পার্থক্য, বনসাইটা সাইজে ছোট, আর খোলা আকাশের নিচে বটগাছটা বিশাল বড়। সো সামারি হচ্ছে একটা বনসাই। এটা আপনার মনের কথা আপনি লিখবেন না, আপনার হৃদয়ের কথা ব্যথা আপনি লিখবেন না। আপনার কাজ হলো বড় প্যাসেজটাকে ধইরা সিস্টেমে ছোট্ট একটা বনসাইয়ে রূপ দেয়া। এখানে আননেসেসারি কোনো কিছু আসবে না। যেমন এক্সাম্পল প্রয়োজন নেই, এক্সপ্লানেশন ব্যাখ্যারও প্রয়োজন নেই। কেন দিবেন? কারণ এক্সাম্পল তো দেয়াই হয় কোনো কিছুকে ব্যাখ্যা করার জন্য, আর আমার সামারি মানে তো ব্যাখ্যা না। সুতরাং একটা সেন্টেন্স হবে সূচনা বাক্য, আর 2 সেন্টেন্সে যত বড় গল্প হোক না কেন তার থিম লেখা সম্ভব। 50,000 ওয়ার্ড বিশিষ্ট যদি প্যাসেজ হয়, তারও থিম 2 বাক্যে লেখা সম্ভব। আর শেষ বাক্যটা এমনভাবে লিখবেন যেন মনে হয় ফিনিশিং, শেষ হয়েও হইল না শেষ এমন যেন মনে না হয়। এই 4 বাক্যে আমরা সামারি লিখব। তাহলে আমরা একটু আগে যে গল্পটা পড়লাম কি ছিল? অবকাঠামোগত উন্নয়নের গুরুত্ব নিয়ে। প্রথম দিকে কি বলছে? অবকাঠামোগত উন্নয়নের ফলে কি কি সুবিধা হয়। দ্বিতীয় অংশে বলছে কি কিছু চ্যালেঞ্জ আছে। তৃতীয় অংশে বলছে এগুলো মোকাবেলা করলে করা উচিত, আচ্ছা, বা করার জন্য কি দরকার সেটা বলছে। ঠিক আছে, আমরা এই 4টা বাক্যে চলেন আমরা লিখে ফেলি। সেটাই, আপনাদের ধৈর্য থাকলে আজকে অনেক কিছুই শিখবেন। সো আমি সূচনা বাক্য আগে লিখি। আমি লিখলাম যে infrastructure development ensures the national development of any country. দেখেন সূচনাটা বাক্য, অবকাঠামোগত উন্নয়ন যে কোনো দেশের জাতীয় উন্নয়নটা এনশিওর করে বা নিশ্চিত করে। অর্থাৎ তোমার জাতীয় উন্নয়ন হবে কিনা ডিপেন্ড করে তোমার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে কিনা তার উপর। আমার টপিক সেন্টেন্স হলো। এখন আমি মেইন থিম লিখবো 2টা, 2 বাক্যে। এক বাক্য হলো এর সুবিধাগুলো, আরেকটা বাক্যে চ্যালেঞ্জেস। আচ্ছা, তাহলে এখন আমি অ্যাডভান্টেজ গুলো লিখে দেব, সুবিধাগুলো লিখে দেব। আমি লিখে দিলাম ইট অ্যাক্সিলারেটস, এটা সমৃদ্ধ করে। কি সমৃদ্ধ করে? ডোমেস্টিক ট্রেডস by providing with transportation facilities. আর কাকে সমৃদ্ধ করে? এবার আমি বলতে পারি attracts ফরেন ইনভেস্টর্স, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে। আর কি করে? improves citizens livelihood আর কি করে? offers better education and health opportunities or health facilities. এগুলো হচ্ছে এর অ্যাডভান্টেজেস। মেইন থিম নিয়ে আমরা 2 বাক্য লিখবো। এবার আসেন চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জগুলো কি কি ছিল সেই চ্যালেঞ্জগুলো আমরা লিখবো। আমরা এখন লিখে দিলাম ডিসপাইট
মেনি অ্যাডভান্টেজেস, অনেক সুবিধার সত্ত্বেও, বা আমি লিখতে পারি অ্যামং দিয়েও লিখতে পারি, এখানে ডিসপাইটের পরিবর্তে আমি লিখতে পারি অ্যামং। অ্যামং মেনি অ্যাডভান্টেজেস, অনেক সুবিধার মাঝে, there are several challenges with, আচ্ছা there are several, তাহলে অনেক সুবিধার মাঝেও বেশ কিছু চ্যালেঞ্জ আছে সেখানে। সেই চ্যালেঞ্জগুলো কি কি? চ্যালেঞ্জগুলো লিখতে গেলে আমার এক্সাম্পল দিতে হবে, আমরা এত এক্সাম্পলে আর যাব না। there are several challenges including finance and environmental concerns, চ্যালেঞ্জও আছে। আচ্ছা, এখন আমরা একটা ফিনিশিং সেন্টেন্স দিব। এখন আমরা ফিনিশিং সেন্টেন্সটা দিব এইভাবে, টু ইমপ্লিমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কমা চিহ্ন দিয়ে initial challenges must be বা আমরা এভাবে লিখতে পারি যে initial challenges must be overcome first বা firstly। এটা আমার ফিনিশিং সেন্টেন্স, শেষ বাক্য, বা আপনি লিখতে পারেন মাস্ট বি কমব্যাট। এবার আমরা পড়ে দেখি কয়টা ওয়ার্ড হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 1 2 3 4 5 6, একটা বাক্যে 6টা ওয়ার্ড, 1 2 3 4 5 6 7 8। আমার বিশ্বাস এখানে নট মোর দ্যান 60 ওয়ার্ডস, 60-এর বেশি ওয়ার্ড হবে না, আপনি কাউন্ট করে দেখেন। তাহলে আমরা কি লিখছি একটু পড়ি। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এনশিওরস দ্য ন্যাশনাল ডেভেলপমেন্ট অফ এনি কান্ট্রি, যে কোনো দেশের জাতীয় উন্নয়নকে নিশ্চিত করে কে? জাতীয় উন্নয়নকে নিশ্চিত করে হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন। ইট মানে অবকাঠামোগত উন্নয়ন অ্যাক্সিলারেটস ডোমেস্টিক ট্রেডস বাই প্রোভাইডিং উইথ ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস, যোগাযোগ ব্যবস্থা বা সুবিধা প্রদানের মাধ্যমে এটা অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করে। অ্যাট্রাক্টস ফরেন ইনভেস্টর্স, বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে। ইমপ্রুভ সিটিজেন্স লিভলিহুড, নাগরিকদের জীবন মান এটা উন্নয়ন করে। অফার্স বেটার এডুকেশন অ্যান্ড হেলথ ফ্যাসিলিটিস, তুলনামূলক ভালো স্বাস্থ্য এবং শিক্ষার সুযোগ সুবিধা সরবরাহ করে। এবং মেনি অ্যাডভান্টেজেস, অনেক সুবিধার মাঝে, there are several challenges including finance and environmental concerns, অর্থ এবং পরিবেশগত কিছু উদ্বেগের বিষয় সহ বেশ কিছু চ্যালেঞ্জও আছে। টু ইমপ্লিমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়নকে বাস্তবায়ন করতে চাইলে ইনিশিয়াল চ্যালেঞ্জেস মাস্ট বি ওভারকাম ফার্স্ট, প্রাথমিক চ্যালেঞ্জগুলোকে প্রথমেই মোকাবেলা করা বা করতে হবে বা করা উচিত। ফিনিশিং টপিক সেন্টেন্সটা এমন হবে যা গল্পের সূচনা সম্পর্কে বলে। ফিনিশিং সেন্টেন্সটা এমন হবে যা গল্পের শেষ হয়েছে এমন জানান দিবে। এভাবে যদি আপনি সামারি লিখতে পারেন তাহলে সামারি লেখা সার্থক। এখন আসেন, প্রায় বলা হয় যে সামারিতে একটা টাইটেল দিতে হবে এবং একটা কমেন্ট যোগ করতে হবে। আমি যদি এটা টাইটেল লিখতে বলি, প্রায় সবাই কি লিখবেন? অনেকেই লিখবে ইম্পর্টেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট
কেউ লিখবে সিগনিফিকেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি, এরকম কিছু না কিছু তো লিখবেন, তাই না? আচ্ছা, এগুলো ভুল না, যা লিখবেন তাই টাইটেল, কিন্তু মাথায় রাখবেন টাইটেল হতে হবে শর্ট বাট স্মার্ট, শুনতে যেন ভালো শোনায়, অল্প পরিসরে যেন লিখতে পারেন, তাহলে টাইটেল লেখা সার্থক। এজন্য একটা কৌশল অবলম্বন করা যায়। কি কৌশল? আগে দেখতে হবে এই প্যাসেজটা কোন টপিকের উপর বেস করে লেখা, মানে টপিকটা কি, গল্পটা কি, কিওয়ার্ড এটা খুঁজতে হবে আগে। এখানে গল্পটা হলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ওইটা আমি আগে লিখে নিব। সো আমি লিখে নিলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অবকাঠামোগত উন্নয়ন। এরপর আপনি একটা কোলন চিহ্ন দিবেন। কি করবেন? কোলন চিহ্ন দিবেন। তাহলে আপনার প্রথম কাজ হলো আগে টপিক সিলেকশন করা, তারপর একটা কোলন চিহ্ন দেয়া। এরপর আপনি এই টপিকটার কোন দিকটাকে এখানে হাইলাইট করছে সেটা খুঁজবেন। এখানে কি অবকাঠামোগত উন্নয়নের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলেছে? অবকাঠামোগত উন্নয়ন কিভাবে করতে হয় সেই কৌশল নিয়ে কথা বলেছে? অবকাঠামোগত উন্নয়নের কোন বিষয়টাকে এখানে ফোকাস করেছে? হ্যাঁ, চ্যালেঞ্জও আছে, এখানে ফোকাস করছে মূলত যে একটা দেশের জাতীয় উন্নয়নটা নির্ভর করে এর উপর, এই জিনিসটাকে কিন্তু হাইলাইট করেছে লেখক। তাহলে সেটা মাথায় রেখে আপনি একটা ফ্রেজ লিখবেন এখন। সো আমি লিখতে পারি দ্য কর্নারস্টোন, বা আমি বলতে পারি আ কর্নারস্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ জাতীয় উন্নয়নের ভিত্তি, এটা একটা টাইটেল হতে পারে। আচ্ছা, আবার আপনি চাইলে টাইটেলটা এভাবেও লিখতে পারেন, নানাভাবে লেখা যেতে পারে। যেমন ধরেন এবার আমি লিখলাম ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, এরপর আমি একটা কোলন চিহ্ন দিয়ে লিখলাম দ্য কি টু প্রোগ্রেস। যে কোনো প্রোগ্রেস বা যে কোনো ডেভেলপমেন্টের চাবিকাঠি হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন, এটা হইতে পারে। আবার আপনি কি লিখতে পারেন? আপনি এত কিছু না লিখে এটাকে আরো ছোট করতে পারেন। কেউ শুধু লিখে দিল ইনফ্রাস্ট্রাকচারস, কোলন চিহ্ন দিয়ে লিখলো a cornerstone of national development. জাতীয় উন্নয়নের একটা ভিত্তি। তাহলে কত ভাবে লেখা যাচ্ছে। এখন যদি কেউ এভাবে লিখে টাইটেলটা দ্য সিগনিফিকেন্স অফ বা দ্য ইম্পর্টেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা কি ভুল হবে? একদমই না, ভুল হবে না। কিন্তু আপনাকে অন্যদের থেকে ইউনিক টাইটেল লিখতে গেলে আমি যে পদ্ধতিটা বললাম আপনি চাইলে সেটা অনুসরণ করতে পারেন। আপনি আগে কিওয়ার্ডটা লিখবেন, যেমন আমি সংক্ষেপে যদি লিখি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, লেখার পর আপনি এটা কোলন চিহ্ন দিবেন, দেওয়ার পর আপনি এটাকে এক্সপ্লেইন করবেন, এটাকে আপনি ব্যাখ্যা করবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। যেটা আমরা লিখছিলাম যে আ কর্নারস্টোন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নের ভিত্তি বা ফাউন্ডেশন। এখন এভাবে আপনি যে কোনোভাবে টাইটেল লিখতে পারেন। তবে একটা বিষয় মাথায় রাখা উচিত, সেটি হলো এখানে আপনি কোনো আন্ডারলাইন করতে যাবেন না। আমার প্রশ্ন, আপনি কেন আন্ডারলাইন করবেন? এই যে ছোট থেকে বড় হলেন, নানা রকম লেখা পড়লেন, বিভিন্ন আর্টিকেল পড়েছেন, অনেক কবি সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ বই পড়েছেন, লেখা পড়েছেন, কখনো দেখছেন কোনো অধ্যায়ের নামের নিচে এরকম আন্ডারলাইন? আমরা দেখেননি। কোনো গল্পের শিরোনামের নিচে আন্ডারলাইন জীবনও দেখেছেন? দেখেননি, নিশ্চিত আমি দেখেননি। তাহলে আপনি এখানে কেন দিবেন? এখানে শুধু প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে শুরু করতে পারলেই চলে, ইভেন ইনভার্টেড কমা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এবার আসেন, আপনাকে বলছে যে অ্যাড ইওর কমেন্ট,
আপনার একটা মন্তব্য যোগ করেন। এইখানে আপনি আপনার একটা মন্তব্য যোগ করে দিবেন। কিরকম কমেন্ট হতে পারে? কমেন্টটাতে একটা কারণ দেখাতে হবে, তারপর মন্তব্য করতে হবে। আগে কারণ, তারপর মন্তব্য। যেমন আমি যদি এখানে বলি যে কারণ বলতে পারি, অ্যাজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইজ মাস্ট ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট, যেহেতু জাতীয় উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন আবশ্যকীয়। Every country should prefer it considering its challenges. এই লাইনটা গুরুত্বপূর্ণ। যেহেতু জাতীয় উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়ন আবশ্যকীয়, লাগবেই, না করার সুযোগ নেই। সুতরাং আমার মতে প্রত্যেক দেশেরই উচিত হচ্ছে এই অবকাঠামোগত উন্নয়নকে প্রেফার করা উচিত, তবে চ্যালেঞ্জগুলো বিবেচনায় রেখে প্রেফার করতে হবে। এরকম একটা কারণ দেখাবেন, তারপর আপনি আপনার কমেন্টটা থ্রু করবেন। এইভাবে মূলত এক বাক্যে কমেন্ট লিখতে হয়। দেখেন, আজ কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে আপনার যে কোনো ওয়ার্ডকে আপনি কাউন্ট করবেন। এটা একটা ওয়ার্ড, অবশ্যই একটা ওয়ার্ড। আমি যদি বলি আ বুক, একটা বই, এখানে এটা কোন পার্ট অফ স্পিচ, আপনি কি বলবেন? অ্যাডজেক্টিভ বলবেন না? ডিটারমিনার তো বটে। যদি বলি কোন পার্ট অফ স্পিচ, কি বলবেন? অ্যাডজেক্টিভ। তার মানে কি, প্রত্যেকটা একটা করে পার্ট অফ স্পিচ, প্রতিটা পার্ট অফ স্পিচই একটা করে ওয়ার্ড, সেটা হিসেবে কাউন্ট হবে। ভাই 4-5 লাইন লিখলে হয়ে যায়, তবে চেষ্টা করবেন 100 কম লিখতে। কম কম কম, বেশি না, বেশি না। উইথিন 100 মানে আপনাকে 100 ওয়ার্ড লিখতে বলেনি, আপনাকে বলছে 100 যেন ওভার না হয়। আপনি যত কমে সামারি লিখতে পারবেন তত বেশি মার্কস পাবেন। সামারিতে ওয়ার্ড সংখ্যা যত কম, মার্কস সংখ্যা তত কি বেশি। তবে ওয়ার্ড সংখ্যা কম হলে খেলা শেষ না। এই অল্প ওয়ার্ডে সামারিতে পুরো প্যাসেজের রিফ্লেকশন যেন পাওয়া যায়, তাহলে আপনার লেখায় সার্থকতা আসবে। চ্যালেঞ্জ দুইটা, শব্দ সংখ্যা কম হবে, রিফ্লেকশন খুঁজে পাওয়া যাবে। এগুলো আমি ক্লাসে শেখাবো। আজ শুধু আপনাদের একটা সাহস দিচ্ছি যে চাইলেই সম্ভব। আপনি ধরে নিলাম আপনি 47 রিটেন পরীক্ষা দিবেন, আপনার কোনো প্রিপারেশন নাই ইংলিশের, ভাই তবু সম্ভব। আপনি যদি কথা শোনেন সম্ভব। চলেন আমরা একটু দেখে আসি। তাহলে সামারি লেখার ব্যাপারটা আমি একটা আইডিয়া দিলাম। দেখেন এখানে 20 মার্কস। একবার ভাবেন তো, এরকম যদি আপনি সামারির 2-3টা ক্লাস করেন, আপনার ইজি হয়ে যাবে এমনিতেই। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে আমাদের ফার্স্ট পেপারে থিমেটিক কোশ্চেন, সামারি রাইটিং থাকে, আর লেটার টু এডিটর। লেটার টু এডিটরে ধরা খায় মানুষ কোথায় জানেন? মার্কস কেন কম পায়? লেটার টু এডিটরে দুইটা পার্ট থাকতেছে। একটা হলো এডিটরের কাছে আপনার আবেদনটুকু, আর একটা হলো আপনার মূল লেখা যেটা পত্রিকায় প্রকাশ হবে। এই তো দুইটা পার্ট। কিন্তু আমরা করি কি, তার কাছে যে আবেদনটুকু আমাদের, ওইটা আমরা যেন এমনভাবে লিখি যেন বন্ধুর কাছে আমি চিঠি লিখতেছি, পার্সোনাল লেটার। ভাই এটা পার্সোনাল লেটার না, এটা এক ধরনের ফর্মাল লেটার। সো এখানে আপনাকে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। ফর্মাল লেটারের ফর্মালিটিস গুলো আমরা মেনটেন করতে পারি না বলেই এটা পার্সোনাল লেটার হয়ে যায়। ফলে কি হয়, মার্কস কম আসে। আপনি জানেন এখানে 20 মার্কস। সত্যি বলতে এই 20 মার্কসের 50% মার্কস ডিপেন্ড করে আপনার এই প্রথম লেটারের পার্টটুকু ফর্মাল হয়েছে কি না তার উপর। এগুলো আপনি যান বিভিন্ন প্রকাশনীর বইয়ে যান, একদম সহজ ফরম্যাট পাবেন। আমি এভাবেই বললাম। আপনারা চাইলে কোন প্রকাশনীর বই আছে আমি নামও বলতে পারি, কিন্তু কনফ্লিকশন আমি নিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ আপনাদেরকে আমার সময় দিতে হবে। একদম সস্তা ফরম্যাট, যেগুলো 6-7 এর বাচ্চারাও লিখে। প্রথমে দ্য এডিটর, তারপর ডিয়ার স্যার, আপনার চিঠিপত্র লেখায় অংশে আমার লেখাটি প্রকাশ করলে চিরকৃতজ্ঞ থাকবো। হলো? সম্পাদকের কি ভাই ঠেকা পড়ছে? আপনি লিখে দিলে আপনার লেখা প্রকাশ করবে না। এখানে কিছু বিষয় আছে, আপনাকে তাকে সম্মান দিতে হবে। তারপর আপনাকে জানাতে হবে আপনি এই টাইটেল নিয়ে একটা লেখা লিখতে চান। এবার বলতে হবে ওই লেখাটা কেন গুরুত্বপূর্ণ, তো তাকে জানাতে হবে যে এই কারণে লেখাটা গুরুত্বপূর্ণ। এরপর আপনি বলবেন সুতরাং এটা প্রকাশ করলে আমি কৃতজ্ঞ থাকব। তারপর আপনার লেখা। সম্পাদকের এত সময় নাই আপনার লেখা পুরোটা পড়ে তারপর সে সিদ্ধান্ত নিবে। আপনার প্রথম অংশটুকু পড়েই সে সিদ্ধান্ত নিবে আপনার লেখা প্রকাশ করবে নাকি করবে না।
সুতরাং কাউকে ইমপ্রেস করতে গেলে ফার্স্ট লেটার অংশে ইমপ্রেস করতে হবে। এটা ইনশাল্লাহ আমি শেখাবো। এখানে 20 মার্কস টাটকা নম্বর। এবার আসেন গ্রামার পার্ট। ফার্স্ট পেপারে গ্রামার পার্টে পিএসসি কিন্তু বলে দেয়নি যে আসলে কি কি থাকবে, এটা পিএসসি বলা নেই সিলেবাসে। বাট আমরা 35তম বিসিএস থেকে শুরু করে এখন পর্যন্ত লাস্ট 46 বিসিএস পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, যদি এগুলো আমরা গ্রামার পার্টটাকে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে এখানে হাতে গোনা কয়েকটা টপিক পড়লেই হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমি অনেককেই দেখি এবং শুনি রিটেন ইংলিশ মানে শুধু গ্রামার পড়ায়। ভাই গ্রামারে কত নম্বর? 30 না? গ্রামার অংশে মার্কস কত? 30 মার্কস। যারা আমার সাথে আমার কোর্সে যুক্ত হয়েছে তাদেরকে আমি এনশিওর করতে চাই ভাই এই 30 নম্বরের মধ্যে তোমার 20 থেকে 22 নম্বর ইজিলি অর্জন করা সম্ভব। এর জন্য এত কিছু তোমার জানতে হবে না, তুমি যা জানো তার সাথে আমার 3 থেকে 4টা ক্লাস করলে সম্ভব। এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কথা বলছি 30-এর মধ্যে আউট অফ 30 22 20 থেকে 22 ইজিলি অর্জন করা সম্ভব। তাহলে ভাবো একটু প্রস্তুতি নিলে মার্কসটা কমবে নাকি বাড়বে? নিঃসন্দেহে বাড়বে। সো গ্রামার অংশের জন্য আমাদের কি কি পড়তে হবে? আমাদের পড়তে হবে প্রথমত আমাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ওয়ার্ড ফরমেশন। লাইক একটা ওয়ার্ড দেয়া আছে নাউনে, এটা তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ করতে বলবে, বা অ্যাডজেক্টিভ আছে ভার্ব করতে বলবে, বা অ্যাডভার্ব করতে বলবে। ওয়ার্ড ফরমেশন ভাই বিশ্বাস করেন এই মুহূর্তে আপনি যদি ডিকশনারি মুখস্থ করেও ফেলেন এটা মাথায় থাকবে না। আর এভাবে ওয়ার্ড ফরমেশনের জন্য কোনো রিটেন পরীক্ষার্থীর আগে থেকে মানে পরীক্ষার 2 মাস আগে প্রস্তুতি নেওয়া উচিত না, এটা আমি মনে করি। ওয়ার্ড ফরমেশন শেখার জন্য অনেক রুলস আছে, আমিও জানি। একটা ওয়ার্ডকে কেমনে নাউন থেকে ভার্ব বানাবো, তারপর এরকম নিয়ম আছে না যে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। বাচ্চারা বলো কি বলেছি? অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করলে অ্যাডভার্ব হয়। যেমন স্লো, তার সাথে এলওয়াই দিলাম স্লোলি। তারপর পড়ায় নাউনের সাথে এলওয়াই যোগ করলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ফ্রেন্ড, তার সাথে এলওয়াই ফ্রেন্ডলি। আপনার কি মনে হয় এগুলো আসবে পরীক্ষায়? আসে? আসে না। এই জন্য আমি আপনাদেরকে এইসব আজাইরা নিয়ম পড়ে আমার সময় নষ্ট করব না, আপনার সময় নষ্ট করব। আমি গ্রামারের জন্য 4 থেকে 5টা ক্লাস দিব প্রিমিয়াম, ঠিক এক্সামকে টার্গেট করে। আমাদের লক্ষ্য যেন আমরা 5টা ক্লাসে 5 আঙ্গুল দিয়ে সেখানকার প্রশ্নগুলোকে ধরে ফেলবো। এর জন্য এইসব আজাইরা নিয়ম পড়ার দরকার নেই, এগুলো আপনারা আগে থেকে জানেন। এগুলো আমি শেখাবো না, আমি শেখাবো সেগুলো যেগুলো আপনি জানেন না বা কম জানেন এবং পরীক্ষায় কাজে লাগবে। তাহলে আমাদের ওয়ার্ড ফরমেশন দরকার। কিন্তু দুঃখের বিষয় কি বলবো, এই যে এই নিয়মগুলো যারা পড়ায় রিটেন ইংলিশের জন্য তারাই ফেমাস টিচার। কারণ কি? কারণ হলো আমরা যা জানি তা শুনতে ভালো লাগে। দেখেন না, সেই গানগুলো জনপ্রিয় হয় যে গানগুলো আমাদের দুঃখের কথা বলে, সেই কবিতাগুলো জনপ্রিয় হয় যে কবিতায় আমি আমার নিজের জীবনের কথা খুঁজে পাই। ঠিক তেমনই সেই টিচাররা জনপ্রিয় হয়, সেই নিয়মগুলো ভাল লাগে যেগুলো আমি জানি। কিন্তু এগুলো তো আসে না শোনা, এগুলো কাজে লাগে না খুব একটা। কাজে লাগে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ পরীক্ষায় কাজে লাগে, 18 গ্রেড 20 গ্রেড পরীক্ষায় কাজে লাগতে পারে, বাট তোমার বিশেষ রিটেনে খুব একটা কাজে লাগে না। যারা 2-1বার রিটেন পরীক্ষা দিয়েছে তারা আমার থেকে অনেক ভালো জানে। ওয়ার্ড ফরমেশন পড়তে হবে আমাদেরকে অন্য স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে, সেটা আমি অবশ্যই আমার ক্লাসে শেয়ার করব। 2 নম্বর আসেন, আর কি শিখতে হবে আপনাকে? মেকিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড ফ্রেজ। মেকিং সেন্টেন্সেস উইথ ওয়ার্ড ফ্রেজ মানে প্যাসেজ থেকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা কিছু ফ্রেজ বা কিছু ইডিয়ম দেওয়া থাকবে, সেগুলো দিয়ে আপনাকে সেন্টেন্স তৈরি করতে হবে। এটা সবচেয়ে সহজ কাজ, তাই না? আমি এমনও দেখছি একজন পড়াচ্ছে এভাবে যে দেখো ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা কোনো ব্যাপার না, তুমি যদি না পারো, ধরো তোমার কাছে একটা ওয়ার্ড আসছে যে কন্ট্রিবিউশন, এখন কন্ট্রিবিউশন দিয়ে তোমার সেন্টেন্স বানাইতে হবে। তুমি শুধু এটা লিখো যে কন্ট্রিবিউশন ইজ আ ওয়ার্ড। এই বলেন সেন্টেন্স হয়েছে কিনা ভাই? হয়েছে তো। কিন্তু আপনার কি মনে হয় মার্কস পাবেন? পাবেন? পাবেন না। এখন বলতে পারেন যে ভাই আমি তো প্যাসেজ বুঝি না, তখন আমি কি করব? ভাই তুমি বোঝো না জন্যই তো আমি বুঝাবো তোমারে, প্যারাফ্রেজিং শেখাবো। প্যাসেজে যে সেন্টেন্স যে ওয়ার্ড সবই পরীক্ষক দিবে, তোমার কাজ শুধু সেগুলোকে মডিফাই করা, রং বদলাই দেয়া, কালার বদলাই দেয়া, ডিজাইনটা চেঞ্জ করে ফেলা, এটা আমি শেখাবো। তাহলে মেকিং সেন্টেন্স উইথ ওয়ার্ড ফ্রেজ একটা ক্লাস যথেষ্ট এর জন্য। এবার আসেন ওয়ার্ড মিনিং। কিছু ওয়ার্ড দেয়া থাকবে বা ফ্রেজ দেয়া থাকবে, সেগুলোর মিনিং লিখতে হবে ইংলিশে, আবার সেই মিনিং দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলে। আরো কি আসে? সিনোনিমস, অ্যান্টোনিমস।
একটা ওয়ার্ড দেয়া থাকবে, সেই ওয়ার্ডের আপনাকে সমার্থক শব্দ লিখতে বলবে বা বিপরীতার্থক শব্দ লিখতে বলবে এবং বলবে সেই বিপরীতার্থক শব্দ দিয়ে সেন্টেন্স তৈরি করেন। আচ্ছা, আর কি থাকতে পারে? জয়নিং সেন্টেন্স, মানে দুইটা ক্লোজ বা দুইটা সেন্টেন্স আপনাকে দিবে বা তিনটা বাক্য হইতে পারে, সেই তিনটা বাক্যকে বা দুইটা বাক্যকে আপনি কানেক্টর দিয়ে বিভিন্ন গ্রামারের প্রয়োগ করে সেন্টেন্সকে জয়েন করবেন। কম্বাইনিং সেন্টেন্স, জয়নিং সেন্টেন্স থাকতে পারে। আর কি থাকতে পারে? ইউজ অফ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্ক, দ্যাট মিনস ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন, 3-4 লাইনের টেক্সট দেওয়া থাকবে, সেখানে ক্যাপিটাল লেটার প্রয়োগ করতে হবে এবং বিরাম চিহ্নের ব্যবহার করতে হবে। কিন্তু মজার বিষয় হলো, আমি অনেকের কাছেই শুনি কি শুনি জানেন? অনেকেই আমাকে বলে যে এটা নাকি সহজ টপিক, অনেকেই বলে। আটকে যায় নাকি মাঝে মাঝে? অনেকের কাছে মনে হয় এটা সবচেয়ে সহজ টপিক। মাঝে মাঝে মনে হয় আটকে যাচ্ছে লাইভটা সম্ভবত। কেন সহজ টপিক মনে হচ্ছে? এর পেছনে কারণ হলো যে হ্যাঁ, বিরাম চিহ্নের ব্যবহার তো আমরা জানি, দাড়ি কমা ফুল স্টপ। ভাই, আপনারা যা জানেন খুবই ভালো জানেন, কিন্তু জানার তো শেষ নাই। বিশেষ করে আপনাকে এখানে সেমিকোলনের ব্যবহারগুলো বেশি জানতে হবে। কখন কোলন ব্যবহার করতে হয়, কখন ড্যাশ ব্যবহার করতে হয়। দেখেন তো ভালো করে, আমরা নর্মালি এগুলোর ব্যবহার কি খুব কম করি না? আমরা করি কি কমা, ফুল স্টপ, ইন্ট্রোগেশন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এগুলোর ব্যবহারটা আমরা বেশি করি। বিরাম চিহ্নের সবগুলোর ব্যবহার আমাদের জানতে হবে। এটা না জানলে আপনার এসে লিখতে গেলেও আপনি দেখবেন যে আপনার লেখা সুন্দর হবে না। আচ্ছা, এরপর আসেন 7 নম্বরে, সেন্টেন্স কারেকশন। মানে আপনাকে দেয়া হলো 5টা বাক্য, এবার বললো যে এই 5টা বাক্যকে আপনি কারেক্ট করবেন, ভুল আছে কারেক্ট করবেন, ঠিক করবেন, ইনকারেক্ট থেকে কারেক্ট। 6 নম্বরে থাকতে পারে ব্রেকিং সেন্টেন্স। ব্রেকিং সেন্টেন্স আর জয়নিং সেন্টেন্স দুটোই একসাথে আমি আলাদা করে দিচ্ছি। দেখেন, এই যে ব্রেকিং জয়নিং সেন্টেন্সের পাশে আপনি লিখে রাখেন ব্রেকিং সেন্টেন্স। মানে এমন হইতে পারে যে ছোট ছোট দুইটা বাক্য দেওয়া আছে, সেগুলোকে আপনি যুক্ত করে এক বাক্যে রূপান্তর করবেন। আবার এরকমও থাকতে পারে যে একটা লং সেন্টেন্স দেয়া আছে, সেটাকে টুকরো টুকরো করে আপনাকে 3 থেকে 4টা সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। যে জয়নিং সেন্টেন্স পারবে সে ব্রেকিং সেন্টেন্সও পারবে। মোটামুটি এই প্রশ্নগুলো এসে থাকে পরীক্ষায়, মানে এগুলোর মধ্যে আর কি আসে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, তার মানে গ্রামারে 30 মার্কস যদি আমরা স্বীকার করতে চাই, এগুলোকে আপনার স্বীকার করার জন্য আপনার কাজ হলো এই অংশগুলোর উপর প্রস্তুতি নিতে হবে। যারা আমার কোর্সে যুক্ত আছেন তাদেরকে আলাদা করে দয়া করে বই টই পড়ার দরকার নেই। এগুলো যা আছে ভাই, 5টার বেশি ক্লাস লাগবে না তোমার। তুমি যত দুর্বল হও, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি 5টার বেশি ক্লাস লাগবে না। এগুলোকে আমি প্রথমে গুরুত্বই দিব না, কারণ এগুলো চাইলেই 4-5টা ক্লাসে শেষ করা যায়। আমরা আগে শিখবো ফ্রি হ্যান্ড রাইটিং, আমরা আগে এসে রেডি করব, আমরা অনুবাদে দক্ষ হব, আমাদের রিডিং স্কিল ঠিক করে আমরা আগে থিমেটিক কোশ্চেন, সামারি রাইটিং লিখতে কৌশলী হব, আমরা লেটার টু এডিটর লিখতে সক্ষম হব, তারপর যাবো এই গ্রামারে। এ চাইলে 2 দিনেও সম্ভব, কিন্তু চাইলে 2 দিনে এসে সম্ভব না, রিডিং স্কিল ঠিক করা সম্ভব না। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের পেপার 1 এর 100 মার্কসের প্রস্তুতিটা কিভাবে আমরা নিব বা কি কি থাকবে। এবার আসেন পেপার 2 এর 100 মার্কস বলতে আমি কি বললাম? এখানে থাকবে 3টা আইটেম, ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশ, ইংলিশ টু বেঙ্গলি। সত্যি বলতে ইংরেজি থেকে বাংলা অনুবাদটা আপনাদের জন্য সহজ। জি, এটাই সহজ। অনেকের ধারণা এটা ভুল না। আমরা আসলে ইংলিশ থেকে বাংলা অনুবাদ খুব একটা করি না, যার কারণে আমাদের অভ্যাস নাই। আমাদের মনে হয় ইংলিশ থেকে বাংলা অনুবাদটা বুঝি কঠিন, কিন্তু না। ইংলিশ থেকে বাংলা অনুবাদে ধরেন একটা বাক্যের মধ্যে একটা ইংরেজি বাক্যে 10-12টা ওয়ার্ড দেয়া আছে। আপনি যদি 4-5টা ওয়ার্ডের মিনিংও জানেন, অনুমান করতে পারবেন যে আসলে কি বলছে। এটার নাম হলো ভাবানুবাদ। সেই ভাব থেকে আপনি লিখবেন। বাট বাংলা থেকে ইংরেজি অনুবাদে আপনাকে সবই জানতে হয়। আচ্ছা,
অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন। আমি যা পড়াবো তাই আকাশ। হ্যাঁ, আচ্ছা ভাই, বইয়ের কথা বলছেন, এইটা হলো বই। হ্যাঁ, এইটাই হলো আমার সেই বই, যা মানুষ চেনে না, জানে না, প্রচার নাই, কিচ্ছু নাই, প্রচার করতেও চায় না। এই যে জিরো টু অ্যাডভান্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বই, এই বইটা যারা নিতে চান তাদেরকে বলবো, যাদের ধৈর্য নাই তাদের এই বই কেনার কোনো প্রয়োজন নেই, অযথা লস হবে। যার বই পড়ার মতো আগ্রহ আছে, যারা বই পড়ে কমফোর্ট ফিল করেন, শিখতে চান, তাদের জন্য এটা বই। মানে মোটামুটি এই বইটাতে আমি এমনভাবে লিখছি যেন বই পড়লে আপনার মনে হয় যে জনৈক রুবেল রানা আপনাকে বুঝাই দিচ্ছে, আপনার জন্য আমাকে আইসা প্রশ্ন করতে না হয়, এভাবে ব্যাখ্যা সহ সহ লিখছি। এখানে কি আপনি চান সবই আছে। বিসিএস বলেন, ব্যাংক বলেন, বাংলাদেশের যে কোনো লিখিত পরীক্ষা বলেন, আইএলস এর রাইটিং পার্ট বলেন, যা যা প্রয়োজন সব এখানে আছে। যাকে বই নিয়ে আমি এখন কথা বলবো না, এগুলো আপনারা কোর্স কোঅর্ডিনেটরের সাথে বুঝবেন, আমি আমার দায়িত্বটা পালন করি। সেকেন্ড পেপারে আপনার ট্রান্সলেশনটা ফোকাস করতে হবে বেশি। কেন? একবার ভাবেন, একবার ভেবে দেখেন, আপনি যদি বাংলা থেকে ইংরেজি অনুবাদে দক্ষ হতে পারেন, তাহলে আপনার পক্ষে এসে বানায় লেখা সম্ভব। কিন্তু আপনি যদি অনুবাদে দক্ষ না হন, আপনাকে এসে মুখস্থ করতে হবে, একদম সহজ কথা। তো এখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে আমাদের মনে হয়, আল্লাহ, অনুবাদ মানে অনেক কিছু জানতে হবে, শত শত রুলস মুখস্থ করতে হবে, হাজার হাজার ওয়ার্ড মুখস্থ করতে হবে, অমুক স্যারের কাছে ভোকাবুলারি না শিখলে আমি পারবো না, ইত্যাদি ইত্যাদি। আছে কিনা? শোনেন তো এগুলো। আমি তো বলবো যে আপনি এখন যে যতটুকু প্রস্তুতি নিয়ে আছেন, আপনার মাথায়, আপনার ভান্ডারে যে কয়টা ওয়ার্ড আছে, তা দিয়ে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। ভাই একবার ভাবেন তো, নভেম্বরে রিটেন পরীক্ষা, এটা কোন মাস? এটা সেপ্টেম্বর, তাই তো নাকি? শেষ সেপ্টেম্বর, শেষ অক্টোবর, অক্টোবর পড়ে গেল, অক্টোবর পড়ে গেল। আপনি ধরে নেন আপনার হাতে 30-35 দিন বা 40 দিনের মতো সময় আছে। কবে ভোকাবুলারি শিখবেন? সময় আছে এগুলো? আমার কাছে মনে হচ্ছে এটা ভুল মেথড হবে। এখন যদি কেউ মনে করে যে আমি ভোকাবুলারি শিখে 47 রিটেন পরীক্ষা দিব, আমার কাছে মনে হয় এটা তার জন্য টাইম কনজিউমিং হবে, সময় নষ্টও বলা যায়, দরকার নেই। যদিও আমি আপনাকে ভোকাবের শিট দিব প্রতি ক্লাসে, আপনি পুরো নিয়ে রাখবেন যত্ন করে, বাট আমার কথা আপনার ভান্ডারে যা আছে তাই দিয়ে সম্ভব। আচ্ছা, ছোটবেলায় একটা নিয়ম শিখছেন না অনুবাদের? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মনে পড়ে? ওই নিয়মটা দিয়ে আপনি যা ইচ্ছে তাই লিখতে পারবেন। একটা বাক্য দেখেন, নমুনা বাক্য কি আছে? সারা বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতার এই কঠিন সন্ধিক্ষণে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জাতির নিজেদের স্বার্থের চেয়ে পারস্পরিক সহযোগিতাকে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত, এরকম একটা বাক্য। আচ্ছা, এই বাক্যটার আমরা দেখতেছি এটা একটা অংশ, এখানে একটা কমা চিহ্ন আছে না ভাই? আছে। এটা একটা অংশ। দেখেন, এটা একটা অতিরিক্ত অংশ। এটা যে অতিরিক্ত অংশ কেমনে বুঝলাম? খুব সহজ হিসাব। বাক্যের যে অংশটা অর্থের দিক থেকে পরিপূর্ণ না, সেটাই বাক্যের অতিরিক্ত অংশ। আমি যেটুকুকে ব্র্যাকেটে আবদ্ধ করেছি, দেখেন তো, এইটুকুকে যদি আপনি আলাদা করেন, এটা কি কোনো কমপ্লিট সেন্স প্রকাশ করে? কোনো কমপ্লিট সেন্টেন্স হয়? হয় না। এটা পরিপূর্ণ কোনো বাক্যই হয় না, তার মানে এটা অতিরিক্ত অংশ। এরকম যত অতিরিক্ত অংশ, যত অপরিপূর্ণ অংশ, যত আজাইরা অংশ থাকবে বাক্যে, এগুলোর নাম ফ্রেজ। হ্যাঁ, ক্লোজও হতে পারে, এগুলো এক ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরকম যে কোনো অতিরিক্ত অংশকে আপনি যখন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করবেন, সূত্র একটাই, অনুবাদ করবেন আপনি পেছন দিক থেকে। কোন দিক থেকে? পেছন দিক থেকে। কারণ বলতে পারেন যে আমি সাবজেক্ট দিয়ে শুরু না করে এটা দিয়ে শুরু করব কেন? ভাই, তোমার বাক্যটা শুরুই হয়েছে একটা অতিরিক্ত অংশ দিয়ে, তো তুমি আগে সাবজেক্ট কেন নিবা? তাহলে নেওয়া যায়, যেহেতু একটা অতিরিক্ত অংশ দিয়ে আমার বাক্য শুরু হয়েছে, আমি এটা দিয়েও ইংরেজি বাক্য শুরু করব। সেক্ষেত্রে একে অনুবাদ করার কোনো নিয়ম নাই, নিয়ম একটাই, পেছন দিক থেকে ধরো, ধরে ধরে অনুবাদ করো। পেছনের পার্টটা কি? এই কঠিন সন্ধিক্ষণে। আচ্ছা, তাহলে আমি এই কঠিন সন্ধিক্ষণের ইংলিশ লিখে দিলাম, at this hard time, at this crisis moment, অথবা at this critical juncture, এই কঠিন সন্ধিক্ষণে। আচ্ছা, এবার এই যে র এর ইংলিশ কি? অফ। কিসের কঠিন সন্ধিক্ষণ? আচ্ছা, বলছে যে রাজনৈতিক অস্থিরতার, অফ দ্য পলিটিক্যাল ইনস্টাবিলিটি, পলিটিক্যাল ইনস্টাবিলিটি বা পলিটিক্যাল আনরেস্ট, যা ইচ্ছা ভাই লিখেন, ইনস্টাবিলিটি। ওকে, এইটুকু লিখছি।
এবার কোথায় এটা? সারা বিশ্বব্যাপী। তাহলে আমি লিখতে পারি অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অথবা আপনি লিখতে পারেন গ্লোবালি, অথবা আপনি লিখতে পারেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ভাই আপনার যা মন চাই তাই লিখেন, সারা বিশ্বব্যাপী হইলেই হলো। কি একটা অংশ অতিরিক্ত অংশ অনুবাদ হয়ে গেছে না? হয়ে গেছে। এবার আসেন পরবর্তী বাক্যে কি বলছে। বলছে বিশ্ব জুড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল জাতির নিজেদের স্বার্থের চেয়ে পারস্পরিক সহযোগিতাকে অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। এটা বাক্যের মূল অংশ, কারণ এটা পরিপূর্ণ অংশ। তো মূল অংশ বা প্রিন্সিপাল ক্লোজকে অনুবাদ করতে গেলে আপনি আগে ভার্ব খুঁজে বের করবেন। এখানে ভার্ব কোনটা ভাই? এখানে ভার্ব হলো অধিকতর গুরুত্ব দেওয়া উচিত, পুরোটাই ভার্ব। এখন আপনি খোঁজেন তো কে গুরুত্ব দিবে আর কাকে গুরুত্ব দিবে। কে গুরুত্ব দিবে? যে গুরুত্ব দিবে সেই বাক্যের সাবজেক্ট। কে গুরুত্ব দিবে? গুরুত্ব দিবে কে? সকল জাতি। সকল জাতির উচিত এই গুরুত্ব দেওয়া। তার মানে এটা হলো আমার বাক্যের কি? সাবজেক্ট। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি। এখন আসেন তো কাকে গুরুত্ব দিব? কাকে গুরুত্ব দিব? উত্তর হলো পারস্পরিক সহযোগিতাকে গুরুত্ব দিব। তার মানে এটা আমার অবজেক্ট। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়, এটা সাধারণ নিয়ম। তবে নর্মালি আপনি চিন্তা করবেন যে কাজটা করে সেই সাবজেক্ট। তো ও সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। বাকিগুলো কি? বাকিগুলোর নাম অ্যাডভার্ব অফ ম্যানার নাকি ফ্যানার নাকি প্লেস নাকি ট্লেস, এইসব নিয়ে এখন মাথা ব্যথা তোলার কোনো দরকার নেই। ওদেরকে আমি চিনি না, আপনিও চিনেন না। আপনার কাজ প্রিন্সিপাল ক্লোজ মানে আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করা। কথা ক্লিয়ার? তাহলে আমার সাবজেক্টকে সকল জাতি, সো আমি লিখে দিলাম অল নেশনস। এবার ভার্ব কি? এই পুরো অংশটাই ভার্ব, তাই না? মনে রাখবেন যখনই এরকম কয়েকটা শব্দ মিলে একটা ভার্ব হবে, কয়েকটা শব্দ মিলে বাক্যের সাবজেক্ট হবে, কয়েকটা শব্দ মিলে বাক্যের অবজেক্ট হবে, কয়েকটা শব্দ মিলে বাক্যের যে কোনো পার্ট হলে সেটা একটা ফ্রেজ। আর যে কোনো ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। মনে রাখেন এটা। তাহলে উচিতের ইংলিশ কি? শুড। এবার আসেন অধিকতর গুরুত্ব দেওয়ার ইংলিশ কি? এক কথায় লিখতে পারেন প্রেফার। প্রেফারই হচ্ছে একটার তুলনায় আরেকটাকে বেশি গুরুত্ব দেওয়া। সাবজেক্ট পাইছি, ভার্ব পাইছি না, আবার অবজেক্ট। কাকে গুরুত্ব দিবে ভাই? পারস্পরিক সহযোগিতাকে। সো আমি লিখে দিলাম মিউচুয়াল কোঅপারেশন, পারস্পরিক সহযোগিতাকে। ব্যাস, আমার সাবজেক্ট লেখা শেষ, ভার্ব লেখা শেষ, অবজেক্ট লেখা শেষ। শোনেন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে প্রিন্সিপাল ক্লোজের কথা বলছি। প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে বাকি যে অতিরিক্ত অংশগুলো থাকে ওগুলোকে সব পেছন দিক থেকে ধরে একটা 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 করে আপনি অনুবাদ করে দেবেন। সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে প্রিন্সিপাল ক্লোজের বাকি যে অংশগুলো থাকে সেগুলোকে পেছন দিক থেকে ধরে অনুবাদ করতে থাকবেন। একদম পেছনের শব্দটা কি? সে। সে এর ইংলিশ কি? দেন। কিন্তু আপনি ছোটবেলায় পড়ছেন প্রেফার থাকলে দেন হয় না, ঠিক কি না? কি হয় বলেন তো? প্রেফার থাকলে দেন হয় না কি হয়? টু হয়। তার আমি দেন লিখবো না, আমি লিখবো কি? টু। ওকে, এবার কিসের চেয়ে? নিজেদের স্বার্থ। তার মানে আমি লিখবো দেয়ার ইন্টারেস্ট বা ওন ইন্টারেস্ট। হ্যাঁ, তাহলে আপনি দুইটা জিনিস লিখতে পারেন। এটা লিখতে পারেন দেয়ার, অথবা লিখতে পারেন কি? ওন। দেয়ার ওন লেখার দরকার নেই, ওন ইন্টারেস্ট, নিজেদের স্বার্থের তুলনায়। তাহলে দেয়ার ইন্টারেস্ট অথবা ওন ইন্টারেস্ট। দেয়ার ওন ইন্টারেস্ট একসাথে লেখার দরকার নেই, হয় দেয়ার ইন্টারেস্ট তাদের স্বার্থ, অথবা ওন ইন্টারেস্ট নিজেদের স্বার্থ, একই কথা। আমরা এটুকু লিখে ফেলছি কিন্তু। এবার আসেন, আমরা তো পেছন দিক থেকে আসতেছি। এবার এটা তো আমরা আগেই লিখছি সাবজেক্ট। এখন এইখানে আসেন লক্ষ্যে। লক্ষ্যের ইংলিশ কি? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বা ইন অর্ডার টু, এমন কিছু না? রাইট। তো আমি এখানে লিখে দিলাম লুক ফরওয়ার্ড টু বা ইন অর্ডার টু। ইন অর্ডার টু দ্বারা একটা উদ্দেশ্য বুঝায়, ইন অর্ডার টু। এবার কিসের লক্ষ্যে? প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা করার ইংলিশ কি ভাই? স্টাবলিশ। ওকে, প্রতিষ্ঠা। আচ্ছা, কি? শান্তি। আপনি এখানে স্টাবলিশ না লিখে সিকিউরও লিখতে পারেন। প্রশ্ন হলো কেন সিকিউর লিখবো? ভাই এখানে শান্তি প্রতিষ্ঠা মানে আসলে শান্তি যে হারায় গেছে তা না, মানে শান্তিটা যেন বজায় থাকে, সেই হিসেবে আপনি সিকিউরও লিখতে পারেন। এটার নামই ভাবানুবাদ, মানে থিম ঠিক রেখে আপনি আপনার মতো লিখবেন সিকিউর। এবার শান্তি, শান্তির জন্য আমি কি লিখলাম? পিস। এবার কি? বিশ্ব জুড়ে মানে গ্লোবালি বা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড বা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বা অল ওভার দ্য ওয়ার্ল্ড। হয়েছে না? বলেন তো, এই বাক্যটা লেখার জন্য কি আপনাকে অনেক কিছু জানার দরকার হয়েছে? হয়েছে? হয়নি। আমাকে বলেন, এর জন্য কি আসলে আপনাদের অনেক কিছু জানতে হয়েছে? হয়নি। আপনি কিন্তু অল্প জেনেই এটা আপনি সুন্দরভাবে উত্তর করতে পারছেন। আপনার ভান্ডারে এইসব ওয়ার্ড টুকটাক আপনারা এমনিই জানেন।
জানেন কি না? জানেন। তাহলে আমার পুরো সেন্টেন্সটা কি হলো ভাই? আমার পুরো সেন্টেন্সটা হয়ে গেল, at this critical juncture of the political instability across the world, all nations should prefer mutual cooperation to their interest in order to establish or secure peace globally. বলেন, কারা কারা ভালো বুঝছেন এটা বলেন তো? এই বাক্যটার অনুবাদ কাদের ভালো লেগেছে একটু কমেন্টে জানান। আমি একটু আপনাদের মতামত জানতে চাই। জুম ক্লাসে তো জিজ্ঞেস করবই, আজকে লাইভ ক্লাসে একটু জানতে চাই যে আপনারা কারা কারা কেমন বুঝলেন। আমরা অনুবাদের একদম শুরু থেকে আলোচনায় যাব। আজ শুধু আপনাদের ভয় কাটানোর ক্লাস। ভয় কি কাটতেছে কি না? ভয় কাটতেছে নাকি ভয় বাড়তেছে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন, মানে ওরা কি কমেন্ট করে না নাকি আমি দেখতে পাচ্ছি না, কোনটা? নাকি ইন্টারনেট কোনো ইস্যু? ওই যে আউটপুটটা কমাই দিতে হবে, ঠিক আছে? ওকে। আচ্ছা ভাই, যারা দেখতেছেন তারা বলেন তো, মাঝে মাঝে কি ভিডিও ভেঙে চুরে আসে এরকম, বা থেমে যায়, আটকে যায়, এরকম হয়? আমরা একটা সফটওয়্যার ইউজ করতেছি, বাট এটা খুব হাই রেজুলেশন দিচ্ছে, যার কারণে ইন্টারনেট দুর্বল হলে এরকম হতে পারে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজকের ক্লাস হচ্ছে ভয় ভাঙার ক্লাস, আর কিছু না। এবার চলেন আমরা ইয়াতে যাই। তাহলে অনুবাদের ধরনটা আমরা বুঝলাম, এই ধরনের সেন্টেন্সই আপনারা লিখবেন আর কি। সামারির কৌশল আমরা বুঝলাম। এবার আসেন, এই কোর্সে আমরা কিভাবে ক্লাস করব। যদি পরীক্ষার তারিখ পিছায়, সে পরীক্ষা যদি ডিসেম্বরে হয়, বা যদি পরীক্ষা এমন হয় যে হতেই পারে, বলা যায় না ভাই, এদেশের কোনো কিছু প্রেডিকশন করা যাবে না আগে থেকে, হয়ে গেল এটা আন্দোলনই হয়, পরীক্ষার্থীরাই আন্দোলন করবে যে নির্বাচনের পর পরীক্ষা চাই, আগে চাই না, হতে পারে, কি করবেন? আল্লাহ মাফ করুক, আমার 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 এই কথা যেন আবার বাস্তবে না মিলে যায়। যদি হয়ে যায় এটা যে নির্বাচনের পর পরীক্ষা হবে, কি করবেন? করার আছে? কিছু করার নেই। যদি এরকম কোনো ইস্যুর কারণে এক্সাম ডেট পিছায় যায়, আপনারা যারা আগে থেকে আমাকে চেনেন তারা জানেন আমি ক্লাস দিতে সব কিপটামি করি না। আপনার কোর্সে আপনি আমার কাছে পাওনা ক্লাস হচ্ছে 35টা, বাট এক্সাম পিছালে আমি ক্লাস দিব। সোজা কথায়, আপনাকে আমি এক্সামের আগের দিন পর্যন্ত টাচে রাখবো, যেন আপনি ভুলে না যান, যেন গুলায় না ফেলেন, যেন আপনি ফিল্ড থেকে হারিয়ে না যান, মানে আপনাকে বিচ্যুত হতে দিব না, ধরে রাখবো। এর জন্য যদি 50টা ক্লাস লাগে দিব, সমস্যা নেই। বাট আমার টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হলো 30টা ক্লাসের মধ্য দিয়ে আপনার 200 মার্কসের সিলেবাসটাকে আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ, এবং সেটা সম্ভব। আচ্ছা, তো এখন একটু চাটা খেয়ে নিই। এই মগটা দেখে মনে পড়লো, আমাদের এক স্টুডেন্ট মগটা আমাকে গিফট করেছে, এরকম 2টা মগ গিফট করছে। সে আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে যুক্ত হয়েছে, সে খুবই খুশি সন্তুষ্ট ক্লাস করে, সে আমাকে এরকম 2টা মগ গিফট করে দিচ্ছে। মাঝে মাঝে ক্লাসে দুঃখ করে বলি একটু চা খাওয়ানোর কেউ নাই, ওই সময় সেটাকে পাঠাই দিচ্ছে আর কি। আচ্ছা, আপনারাও গিফট করতে পারেন, না করব না। তাহলে আমাদের 30 ক্লাসে 200 মার্কসকে আমরা টার্গেট করে পড়াবো। এখানে আমাদের কি কি থাকবে? ট্রান্সলেশন, বেঙ্গলি টু ইংলিশের উপর 5টা ক্লাস যথেষ্ট, অনুবাদের জন্য 5টা ক্লাস যথেষ্ট। তবে যাদের বেসিক উইকনেস আছে, যেমন টেন্স বুঝেন না, পার্টিসিপল বুঝেন না, কিভাবে ফ্রেজ ক্লোজ বানাতে হয় সেগুলো বুঝেন না, তাদের দায়িত্ব নেওয়া আমাদের কথা না, কিন্তু আমি অমানবিক হতে পারি না।
অনেক কষ্টে অনেকে প্রিলি বা টিকছে, যারা 47-এর প্রিলিতে সিলেক্টেড হয়েছে এরা সৌভাগ্যবান, প্রত্যেকেই ক্যাডার হওয়ার মতো। সুতরাং এই কথা মাথায় রেখা আমরা আমাদের গ্রুপে বেসিক ডেভেলপমেন্টের জন্য কিছু ক্লাস দিয়েছি, আরও দিব। যেমন টেন্স কেন্দ্রিক অনুবাদ, মডাল ভার্বকে ব্যবহার করবেন কিভাবে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস কিভাবে ব্যবহার করবেন, ভার্ব প্লাস আইএনজি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করবেন, ফ্রেজ তৈরি করবেন, এরকম যেগুলো বেসিক দরকার এগুলো আমরা রেকর্ড দিয়ে দিব। এই 35টার বাইরে এগুলো আলাদা সেবা, উদারতা, ভালোবাসা। এর বিনিময়ে কি চাই? কিছু চাই না, ক্যাডার হয়ে যান। আমাদের নাম তো বলবেন না, ক্যাডার হওয়ার পর জানি, বলার দরকার নেই। আপনার মন জানলে হবে যে আপনি কোথাও থেকে উপকৃত হয়েছেন। আর আমরা কখনো স্ক্রিনশট দেই না ফেসবুকের মধ্যে যে কেউ একজন চুপ করে আমাকে জানাইছে, স্যার আপনার যথেষ্ট সহযোগিতা ছিল, ধন্যবাদ, আমি ক্যাডার হয়েছি। আমরা এগুলো স্ক্রিনশট দেই না, মানুষের প্রাইভেসি নষ্ট করি না। আমাকে যারা চেনেন তারা জানেন আমার কথা, আপনারা উপকৃত হন। তাহলে এই 30টা বা 35টা ক্লাসের বাইরে ওগুলো এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, ওগুলো রেকর্ড থাকবে, কারণ ওগুলো নেওয়ার মতো সময় নেই। যার দরকার সে দেখে নিবে, যার দরকার নেই সে দেখবে না। আমরা এই 30 ক্লাসে কি কি দিব? অনুবাদ, বাংলা থেকে ইংরেজি অনুবাদের উপর 5টা প্রিমিয়াম ক্লাস। বেসিক্যালি আমরা বিগত বছরের বিসিএস লিখিত পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো, সেগুলোর আলোকে কিছু অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স অনুশীলন করব। আবার ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা অনুবাদের উপর 3টা ক্লাস যথেষ্ট। আমি আপনারা রেডি করতে পারলে আপনার টেনশনের কি আছে? আগে হতাশ হবেন না। এই যে 5 আর 3 8টা ক্লাস নিব, এই 8টা ক্লাসে আপনি যে 16 ঘন্টা ক্লাসরুমে বসে থাকবেন বা 15 ঘন্টা, এর বাইরে আপনার নতুন করে বাসায় প্রস্তুতি নেওয়ার দরকার নেই ভাই, সময় পাবেন না। শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করেন। আর আমি ছোট্ট একটা হোমওয়ার্ক দিব, সলভ করতে আপনার 15 মিনিট লাগবে সর্বোচ্চ। সেই হোমওয়ার্কটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবেন। প্রতি ক্লাসেই হোমওয়ার্ক কিন্তু থাকবে। এমন হোমওয়ার্ক দিব যা আপনি 15-20 মিনিটে সলভ করতে পারেন, কারণ আই ক্যান ফিল ইউর পেইন। আপনার আরও সাবজেক্ট আছে, এটা মাথায় রেখে আমি অল্প হোমওয়ার্ক দিব যেন আপনি না ভুলে যান। অনুবাদের 8টা ক্লাস। এবার রিডিং কম্প্রিহেনশনের উপর 3টা ক্লাস। আমরা এই 3টা ক্লাসে শুধু থিমেটিক কোশ্চেন্স উত্তর করার কৌশল শিখব। আবার সামারি রাইটিং এর উপর 2টা ক্লাস, মানে রিডিং কম্প্রিহেনশনের উপর মোট 3-2-5টা ক্লাস থাকবে। মোর দ্যান এনাফ, শিখবেন এর মধ্যে দিয়েই। এবার লেটার টু দ্য এডিটরের উপর 2টা ক্লাস। একটা ক্লাসে আমি আপনাকে সঠিক ফরম্যাটটা শেখাবো, ফিচার লেখার ওয়ে সহ, আর একটা ক্লাসে আমরা ফাইন টিউনিং করব, যথেষ্ট। গ্রামার পার্টের জন্য মানে জয়নিং সেন্টেন্স, ওয়ার্ড ফরমেশন, সেন্টেন্স কারেকশন, কিংবা ব্রেকিং সেন্টেন্স বা ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন মার্কের ব্যবহার, সেন্টেন্স মেকিং, ওয়ার্ড মিনিং, এগুলোর উপর 5টা ক্লাস আমি দিব। আমার ক্লাস চুক্তিবদ্ধভাবে শেষ করার কাজ না, 5টা ক্লাসের মধ্য দিয়ে আমি আপনাকে রেডি করব। আপনাকে রেডি করার দায়িত্ব আমার। যদি আপনি রেডি হতে চান তাহলে সম্ভব। আপনি রেডি হতে চান মানে কি? মানে আপনাকে জাস্ট ক্লাসে মনোযোগী হতে হবে, আর কিচ্ছু না। এবার আসেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য 5টা ক্লাস। এটা আবার কোন সিলেবাসে, তাই তো? পিএসসির সিলেবাসে ফ্রি হ্যান্ড রাইটিং থেকে কোনো সিলেবাসের কিছু নাই, কিন্তু আপনাকে আমি এগুলো শেখানোর পর ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর 5টা ক্লাস দিব। ক্রিয়েটিভ রাইটিং মানে আপনার যা মন চায় যেন লিখতে পারেন, এর জন্য কিছু কৌশল শেখাবো। এই 5টা ক্লাস শেষ করার পর আপনি যে কোনো টপিকের উপর এসে লেখার জন্য প্রিপেয়ার্ড হবেন ইনশাআল্লাহ। কৌশলটা বুঝতে পারছেন? আগে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপর এসে রাইটিং। এখন 5টা ক্লাসে আমরা এসের কি শিখবো? অনেকে বোঝে না। জি না, এরকম না যে আপনাকে 5টা ক্লাসে ডাইকা নিয়ে এসে আপনার মূল্যবান 10 ঘন্টা সময় নষ্ট করে আমি আপনাকে একটা এসে ধরে ধরে পড়াবো। মানে বোর্ডের মধ্যে এসে থাকবে, আমি ধরে ধরে পড়াবো, ধরে ধরে পড়াবো। পুরো 2 ঘন্টা জুড়ে একটা এসে শিখলাম, 5টা ক্লাসে 5টা এসে শিখলাম। পিএসসির সাথে কি আমার চুক্তি হয়েছে যে 5টা এসে পড়াবো আর পরীক্ষা উঠে আসবে? আমার কেন, কারোরই চুক্তি হয়নি। তাহলে আমরা কি করব? বেসিক্যালি আমি 5টা ক্লাসে 5টা এসের ক্লাসের মধ্যে একটা ক্লাসে আপনাকে আমি শেখাবো হাউ টু রাইট অ্যান এসে, হাউ টু রাইট ইন্ট্রোডাকশন, কিভাবে সূচনা লিখতে হয়, হাউ টু অ্যারেঞ্জ বডি প্যারাগ্রাফস, বডি প্যারাগ্রাফগুলো আপনি কেমনে সাজাবেন, কিভাবে ইনপুট করবেন ডেটা, কোটেশন কোথায় বসাবেন, রেফারেন্সটা কেমনে ব্যবহার করবেন, কনক্লুশনটা কেমনে আনবেন, প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স কেমনে লিখবেন। এগুলো খুব গুরুত্বপূর্ণ ভাই, এগুলো খুব দরকারি। যতই গলাবাজি করুক মানুষ যে আমি যা পড়াবো তাই কমন পড়বে, কমন আসলো না কি করবেন?
আমি বললাম যে আপনাকে আমি 20টা এসে পড়াবো, এর বাইরে একটাও আসবে না। আমার সাথে কি পিএসসির চুক্তি হয়েছে? হয়নি। তাহলে কি করা উচিত? আপনাকে এমন কিছু শিখতে হবে যে কোনো কমন না পেলেও আপনি লিখতে পারেন। ঠিক এটার উপরই আমি প্রথম ক্লাসটা নেব। মাঝে মাঝে অনেকে মন খারাপে গান বলে না, চলে গেছে তাতে কি আরেকটা পেয়েছি, এরকম অল্টারনেট অপশন থাকতে হবে ভাই। কমন না পড়লেও যেন লিখতে পারেন। আর বাকি যে 4টা ক্লাস থাকে, এই 4টা ক্লাসে আমি কি করব, 4টা টপিকের উপর আপনাদেরকে গল্প শোনাবো। লাইক প্রথম টপিকটার উপর আমি বাংলাদেশের অর্জনগুলো নিয়ে একটা গল্প শোনাবো, মানে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের এখন পর্যন্ত অর্জন কি কি, এর উপর আমি বোর্ডের মধ্যে যত ডেটা দরকার সবকিছু নিয়ে আইসা ডেটাগুলো বুঝাবো, গল্প শোনাবো। শেষ না? শেষ না। গল্প শোনানোর পর বাংলাদেশের অর্জনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ 5টা এসে যেটা আমি রেডি করে রাখবো সেটা আপনাকে দিব উইথ বেঙ্গলি মিনিং। আপনার কাজ শুধু এক ঝলক দেখে নেয়া। এরপর ইন্টারন্যাশনাল ইস্যুর উপর আমি একটা গল্প শোনাবো এবং তার সাথে সম্পর্কিত 5টা এসে আপনাকে রেডি করে দিব। বাংলাদেশের ইকোনমির উপর আমি একটা গল্প শোনাবো 2 ঘন্টায়, এখান থেকে 5টা এসে রেডি করে দিব। এবং যত রকমের পৃথিবীর জুড়ে ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল যত চ্যালেঞ্জ ইস্যু আছে এবং কিছু ট্র্যাডিশনাল টপিক আছে, এগুলোর উপর আমি একটা গল্প শোনাবো, 5টা এসে দিব। এভাবে আমি আপনাকে 20টা এসে পড়াবো। আশা করি 46 বিসিএস এ আমি এর থেকে আরো কম পড়াইছি। যারা 46 বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছে আমার ব্যাচ থেকে তারা জানে 2টা এসেই কমন ছিল। সুতরাং আপনাদের ক্ষেত্রে যে 100% কমন আসবে এটা কিন্তু আমি কখনোই বলবো না, এটা বলা আমার কাজ না। আমি 20টা এসে এমনভাবে দিব আশা করি আপনার জন্য কমন পান। আপনি কমন পাবেন কি না এটা নিয়ে আপনি যতটা দুশ্চিন্তা করেন, চিন্তা করেন, তার থেকে আমার বেশি চিন্তা আছে, এটুকু মাথায় রেখেন। এখন আসেন আজকের ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা জিনিস সরবরাহ করব। আচ্ছা, কি সরবরাহ করব? আমরা যেহেতু শুরু করব ট্রান্সলেশনের 5টা ক্লাস দিয়ে, তারপর ইংলিশ থেকে বাংলা অনুবাদ, তারপর রিডিং কম্প্রিহেনশন, এরপর সামারি, তারপর লেটার, তারপর গ্রামার, এরপর ফ্রি হ্যান্ড রাইটিং, সবশেষে এসে। সো আপনি যদি আমার এসে এর জন্য বসে থাকেন তাহলে শেষে গিয়ে শেষ করতে পারবেন না। আবার বিষয়টা এমন যে আমি এসে দিয়ে 20টা এসে পড়াবো, আশা করি আপনার বুঝতে কষ্ট হবে। তাহলে কি করা যায়? যেটা করতে হবে, আমি আপনাদেরকে এখন মানে আজ এই মুহূর্তে আপনাদেরকে আমি কয়েকটা এসে দিব যেগুলো আপনারা এক নজর করে দেখে নেবেন। জাস্ট দেখবেন, হ্যাঁ, খবরদার মুখস্থ করতে যাবেন না, জাস্ট এক নজর করে দেখে নেবেন, যেন আমি যখন এগুলো পড়াবো তখন আপনার এগুলো বুঝতে অসুবিধা না হয়। এটা হচ্ছে আপনার কাজ। আচ্ছা, তো এখানে দেখেন এখানে আমি এসেগুলো একটু দেখাই কি কি করলাম যেন। আচ্ছা, এটাকে ধরতে হবে, ধরলাম, ওকে, এবার কাটতে হবে। আচ্ছা, ও আচ্ছা, ওকে ওকে ওকে, এটা আমি এখানে পড়ানোর জন্য নেইনি, শুধু দেখানোর জন্য নিয়েছি। হ্যাঁ, এখানে 47th বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন মানে এসে রাইটিং এনজে লার্নিং এর পক্ষ থেকে প্রথম দিনে আপনাদেরকে এই উপহারটা আমি দিয়ে রাখবো। এখানে কি কি আছে? ডক্টর ইউনুস ফরেন পলিসি, ডক্টর ইউনুসের পররাষ্ট্রনীতি আপনাকে এখন শিখতে হবে, উনি ক্ষমতায় আছে তো শিখতে হবে তো। বিটুইন ডিউটি অ্যান্ড ডেভোশন দ্য এসেন্স অফ প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, দেশপ্রেমের গুরুত্ব, এই সম্পর্কিত এসেগুলো এখন আসার মতো। দ্য এমার্জেন্স অফ বাংলাদেশ 2.0, বাংলাদেশ 2.0 কি, চ্যালেঞ্জগুলো কি, অ্যাডভান্টেজগুলো কি, এগুলো নিয়ে আছে। কালচারাল ডাইভার্সিটি, প্যানাশিয়া ফর দ্য এলিং ওয়ার্ল্ড, এই পুরো পৃথিবীটা যেন অসুস্থ হয়ে গেছে কারণ সাংস্কৃতিক বৈচিত্র্য নেই। অধিকাংশ ক্ষেত্রে এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে সহ্য করতে পারে না, এক বর্ণের মানুষ আরেক বর্ণের মানুষকে সহ্য করতে পারে না, সাদা কালো এগুলোর মধ্যে শ্রেণী বিভেদ, ধনী গরিব এর মধ্যে পার্থক্য, এর কারণ একটাই, সাংস্কৃতিক বৈচিত্র্যকে আমরা ভালোবেসে গ্রহণ করতে পারি না। সুতরাং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে একটা এসে খুব শীঘ্রই আসতে পারে, এর উপর একটা এসে আছে। আনলকিং বাংলাদেশ রিনিউয়েবল এনার্জি পটেনশিয়াল, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কতটুকু আছে, এর উপর একটা এসে। ব্লু ইকোনমি বাংলাদেশ, বাংলাদেশের সমুদ্র অর্থনীতি সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের
যাকে তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো সেই দেশের এখন কিছু না থাকলেও সমুদ্র অর্থনীতিটা প্রথম দিনে আমরা যদি আমরা ব্লু ইকোনমি বাংলাদেশের সমুদ্র অর্থনীতি করতে পারি তাহলে সম্ভব। এর উপর একটা এসে আছে ক্লাইমেট চেঞ্জ সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ, পৃথিবীর যত বয়স হবে তত ক্লাইমেট চেঞ্জ গুরুত্বপূর্ণ টপিক হবে। গুড গভর্নেন্স অ্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ পিস গুরুত্বপূর্ণ। দ্য আর্জেন্সি অফ ন্যাশনাল ইউনিটি ইন দ্য ওয়েক অফ বাংলাদেশ জুলাই রেভলিউশন 2024 শুনতে যেমনই শোনাক অন্তত পরবর্তী সরকার, রাজনৈতিক সরকার যেই আসুক, তারা আসার আগ পর্যন্ত জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থান অত্যন্ত সম্মানের, গৌরবের এবং গুরুত্বপূর্ণ। কেন বললাম? কারণ নতুন সরকার আসলে তারা এটাকে ধারণ করবে কিনা আমরা এখনো জানি না। এখন যারা শাসন করতেছে তারা জুলাই বিপ্লবী, যদিও বা সারা জীবন এটাকে গুরুত্ব দেওয়া উচিত। সো এই জুলাই বিপ্লব নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এসে যে কোনো পরীক্ষায় রিপিট হলেও অস্বাভাবিক কিছু না, এটার উপর এসে দিয়েছে। তারপর ডক্টর ইউনূস যেহেতু ক্ষমতায় আসেন, সুতরাং 3-0 না পড়ে আপনি যাবেন কই? গুরুত্বপূর্ণ। অবশ্য উনি ক্ষমতায় আসার আগেও 3-0টা গুরুত্বপূর্ণ এবং আসলে এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। তার সোশ্যাল বিজনেস, তার মাইক্রো ফাইন্যান্স এবং বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এই যে বাংলাদেশের অধিকাংশ মানুষ কর্মক্ষম, এটাই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, চ্যালেঞ্জগুলো কি ইত্যাদি। জেনজি, দা প্রজন্ম, খুব গুরুত্বপূর্ণ টপিক। এবার আসেন বাংলাদেশ চায়না রিলেশনশিপ, এখানে 15টা এসে আছে। এগুলো শেষ না, মানে প্রথম ধাপে আপনাদেরকে 15টা এসে দিলাম, শুধু যেন শুয়ে শুয়ে এক ঝলক দেখতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি জানি এগুলো পড়তে গেলে যখন আপনাদের কষ্ট হবে, এই জন্য আমি এটা মাথায় রেখে কি করেছি, আপনাদের প্রত্যেকটা এসেতে আমি চেষ্টা করেছি, কই গেল এসেগুলো, এই দাঁড়াও, থামো, হ্যাঁ, এগুলোতে আমি হচ্ছে বাংলা মিনিং প্রতিটা এসে নিচে দেখেন বাংলা মিনিং যোগ করে দিয়েছি। দেখেন এই যে প্রত্যেকটা এসের নিচে একটা করে, প্রতিটা প্যারার নিচে বাংলা অনুবাদ দেওয়া আছে, যেন আপনার পড়ে বুঝতে কষ্ট না হয়। এইভাবে আমি এসেগুলো সাজিয়ে দিয়েছি। এটা আজকে আপনাদের গ্রুপে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের কাজ শুধু চোখের দেখা, একবার দেখা। খবরদার মুখস্থ করতে যাবেন না। আপনারা এখন একটা নজর দেখলে শেষের দিকে গিয়ে আমি যখন এটা পড়াবো আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে ভাই আমার 47তম বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশনের পুরো আউটলাইন, কোর্স আউটলাইন আমি দিয়ে দিলাম। এখন আপনারা যদি পড়তে পারেন ধৈর্য নিয়ে তাহলে সম্ভব। দেখেন লাইভটা শুরু করছিলাম কতজন নিয়ে, আছে কয়জন? এটা ভালো লক্ষণ না। আমি জানি আপনারা অনেকের বুদ্ধি শোনেন। এই মুহূর্তে 2 মাস হাতে সময়, এর মধ্যে হচ্ছে যে কোচিংয়ের ক্লাস করা ঠিক না, কোনো টিচারের কাছে পড়া যাবে, তুমি নিজে পড়ো। ভাই কিছু পরামর্শ খুব সস্তা পরামর্শ, ওটা আপনার জন্য প্রয়োগযোগ্য নাও হতে পারে। আপনার ইংলিশে উইকনেস, সারা জীবন নিজে পড়ছেন, পড়ার পরও আপনি উইক, আপনার কি মনে হয় এই 1.5 মাস নিজে পড়ে আপনি একদম সব উদ্ধার করে ফেলবেন? অসম্ভব। যেখানে আপনার দুর্বলতা আছে সেই সাবজেক্টে এখন আপনাকে সময় দিতে হবে, সেটা হোক সরাসরি শিক্ষকের সান্নিধ্যে গিয়ে কিংবা আপনি নিজে পড়ে, সময় সেখানেই দিতে হবে। যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ সাইমন। এটা আপনারা শীটটা পেয়ে যাবেন শীঘ্রই, শীটটা পেয়ে যাবেন সবাই গ্রুপের মধ্যে, আমরা আজকে রাতেই পাঠিয়ে দিব। আর যারা আমাদের এখানে 47 বিসিএস রিটেন ইংলিশ প্রিপারেশন কোর্সে যুক্ত হতে চান বাট এখনো হননি, তারা চাইলে যুক্ত হতেই পারেন, অথবা দেখতে পারেন আরো পরীক্ষা পেছায় কিনা। এমন হয়ে গেল যে পরীক্ষা নভেম্বরে হলো না, পরীক্ষা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে হলো, তখন তো লস হয়ে যাবে, তাই না? আরে হ্যাঁ, অনেকের কাছে এটা লস মনে হবে। অনেকে তো 47 প্রিলির রেজাল্ট হওয়ার আগে রিটেন পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাকে লস মনে করে। বোকা। রিটেনের জন্য আগে রেডি হয়ে থাকতে হয়, কারণ প্রিলির জন্য যে সময় পান রিটেনে এই সময় পাবেন না। হ্যাঁ, ব্যাংক রিটেনের কোর্স আছে, তবে তাড়াহুড়া কোর্স নাই ভাই। আমার কোর্সে যুক্ত হতে গেলে আপনাকে কমপক্ষে 2 থেকে 3 মাস সময় নিয়ে যুক্ত হতে হবে। ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে নক করবেন, পেয়ে যাবেন। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।